This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কিছুক্ষণের অপেক্ষা তারপর দুপুর 2:45 সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবি আগে থেকেই জানিয়েছিলেন সিবিআই এর আইনজীবীরা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে একেবারে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সঞ্জয় এবং তার আইনজীবী। রুদ্রাক্ষের মালার কথা বারবার তার মুখে শোনা গেছে। শনিবার যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই একই প্রসঙ্গ তিনি তুলেছিলেন, রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ। আজও একই কথা তার মুখে। 64 নম্বর ধারা অনুযায়ী আজীবন কারাদণ্ড বা ফাঁসি হতে পারে, আর সেদিকেই তাকিয়ে রয়েছে আজ গোটা দেশ। বিধান ভবনের সামনে কংগ্রেসের এই মুহূর্তে বিক্ষোভ চলছে, ধস্তাধস্তি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সৌভিক আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, আমি তোমাকে প্রথমেই দেখাবো একেবারে মৌলালির মোড়ে কিন্তু আমরা রয়েছি এই মুহূর্তে। কিন্তু যারা কংগ্রেস সমর্থক তারা যখন মিছিল করে শিয়ালদা কোর্টের দিকে যাচ্ছিল সেই সময় কিন্তু মৌলালি মোড়ে তাদেরকে আটকানো হয় এবং সমস্ত শিয়ালদা কোর্টে যাওয়ার যে মৌলালি মোড় সেই মোড়ে কিন্তু কংগ্রেস সমর্থকেরা সবাই বসে পড়েছে এবং এখানে প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া রয়েছে যাতে শিয়ালদা কোর্টের দিকে তারা না এগাতে পারে, সেই প্রচেষ্টাই কিন্তু মূলত চাওয়া হচ্ছে। এবং তোমাকে দেখাবো যে কংগ্রেসের তরফ থেকে একটি কুশপুতুল নিয়ে আসা হয়েছে। একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেখানে লেখা রয়েছে অন্ধ কলকাতা পুলিশ, এবং অপরদিকে কিন্তু সিবিআইকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে কিন্তু সেই কুশপুতুল তৈরি করা হয়েছে। এবং কংগ্রেস কর্মীদের হাতে রয়েছে ব্রেনের এবং চোখের প্রতীকী ছবি। এবং মূলত একদিকে কলকাতা পুলিশ, অপরদিকে সিবিআইকে উদ্দেশ্য করেই কিন্তু তারা এগুলো করছে। এবং তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে সঞ্জয় রায় কিন্তু একা দোষী না। আমরা সরাসরি শুভঙ্কর সরকার এখানে রয়েছে, আমি সরাসরি কথা বলে নেব। এটা শুধু লালসার শিকার না, লালসার পেছনে অর্গানাইজড কোনো ক্রাইম আছে, যেটা আরজি করের ঘটনায় একের পর এক পেঁয়াজের খোসার মতো আমরা দেখতে পেয়েছি। পরীক্ষায় গাফিলতি, পরীক্ষায় দুর্নীতি, স্বজন পোষণ, ব্যাপক কারচুপি, এগুলো তো ইডি দেখেছে, তাই তো সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। কিন্তু একে একে সবার বিরুদ্ধে কেন সিবিআই কি কাজ করছে? তার মানে কি রাজ্য সরকার কেন্দ্র সরকারের নিজেদের দুজনের প্রয়োজনে তারা কোথাও কম্প্রোমাইজ করে নিলেন? বিজেপির নেতারা রাস্তায় কোথায়? তাহলে কি আপনারা যাবেন না এরপরে? আর আমরা যাব কি? আমাদের যেতে দিলে তো আমরা যাব, কোর্ট পর্যন্তই চলে যাব, মহামান্য আদালতের কাছে বলবো। কিন্তু আমরা আইন ভেঙে কোনো জিনিস করতে চাই না, কারণ রাজ্যে তো আইন নেই। আইন ভাঙবোটা কোথায়? দেশে তো আইন নেই, আইন ভাঙবোটা কোথায়? দেখো, একেবারে পরিষ্কার যেটা শুভঙ্কর সরকারের তরফ থেকে বলা হলো, তারা কিন্তু চেয়েছিল শিয়ালদা কোর্টের দিকে যেতে, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে একেবারে মৌলালির মোড়ে। শিয়ালদা কোর্ট চত্বরের ছবিটা কি উঠে আসছে? চলে যাব আমাদের অপর প্রতিনিধি শুভজিতের কাছে। শুভজিৎ, অনেকক্ষণ ধরে তুমি সেইখানে রয়েছো, ঠিক কি ছবি উঠে আসছে? কি পরিমাণ ভিড় মানুষের চোখে পড়ছে? দেখো, যে কোনো ইস্যুতে তো রাজনীতি থেকে থাকে। রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে বিভিন্ন সময়। আজকে আমরা দেখলাম কংগ্রেস রাস্তায় নেমেছে, এর আগে বিজেপিকে আমরা দেখেছিলাম তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিল, ছাত্র সমাজে তারা নবান্ন অভিযান করেছিল। কিন্তু আমজনতা যারা সেই 14ই আগস্ট থেকে রাস্তায় রয়েছেন, আজকেও কিন্তু তারা ঠিক একই রকমভাবে রাস্তায় রয়েছেন। কোনো মঞ্চ নয়, আমজনতা। হয়তো পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো মানুষের মধ্যে রাজনৈতিক আদর্শের ফারাক রয়েছে, কিন্তু এই ইস্যুতে প্রত্যেকে একটাই কথা বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শিয়ালদা কোর্ট চত্বর থেকে। সৌরভ, সকাল থেকে তুমি কথা বলছিলে, আমজনতা আজকেও রাস্তায় পড়ে আছেন, আজকেও তারা রাস্তা থেকে নড়েননি। একই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। একেবারে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে এবং যত সময় এগিয়ে আসছে তত সেই স্লোগানের জোর কিন্তু বাড়ছে। খালি গলায় দেখো তারা কিন্তু ক্রমাগতভাবে এখানে শিয়ালদা চত্বরের বাইরে সেই স্লোগান দিয়ে যাচ্ছেন। কেন আপনারা আজকে এই বিক্ষোভ? প্রচুর সংখ্যক মহিলা, কেন এই বিক্ষোভ? হ্যাঁ, সবাই আমরা আজকে রাজপথে রয়েছি কারণ আমরা এর সঠিক বিচার চাই, বিচারের দাবিতে, যাতে বিচার ব্যবস্থা সঠিক হয়। এখানে যারা রয়েছেন তারা সকলেই কিন্তু বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে যাচ্ছেন। কিসের দাবি? সাজা ঘোষণা তো আর কিছুক্ষণ পরে, তা সত্ত্বেও কেন এই ঘোষণা করে যাচ্ছে? দেখুন, আমাদের সাজা ঘোষণা তো আমরা জানি যে আজকে সঞ্জয় রায়কে কি দেবে কোর্ট সাজা জানা নেই, কিন্তু সঞ্জয় রায় ছাড়াও আরো লোক আছে যাদের ধরতে হবে। একা সঞ্জয় রায় দোষী হতে পারে না এত বড় জিনিসটায়।
কি কেন আপনারা এখনো পর্যন্ত কোর্ট চত্বরের বাইরে ক্রমাগত স্লোগান আপনাদের এজলাসের ঘর পর্যন্ত পৌঁছে? প্রশ্নের উত্তর এখনো পাইনি আমরা। যাদের ফোনগুলো সিজ করা দরকার ছিল, সেই রাত্রে যতজনের ফোনে ফোনে কথা হয়েছে, সে ফোনের কথাগুলো কি করে কেন নেওয়া হয়নি? তাদের ফোনগুলো বিনীত গোয়েলের মুখ্যমন্ত্রীর ফোন কেন নিয়ে প্রশ্নের উত্তর অধরা, অনেক প্রশ্নের উত্তর অধরা। তাই এই 5 মাস ধরে যারা বারবার আন্দোলনের মাটিতে এসেছেন তারা আজকে আবার জড়ো হয়েছেন। আজ কোন জায়গা থেকে আবার আদালত চত্বর দাঁড়িয়ে পড়ে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলছেন? আমি এসেছি ব্যারাকপুর থেকে। কোন জায়গা থেকে দাঁড়িয়ে স্লোগান তুলছেন উই ওয়ান্ট জাস্টিসে? আমরা স্লোগান তুলে যাবো যতদিন না আমরা সঠিক বিচার আমরা না পাই। আজকে ওনাকে বলছে বিচার বা যাবজ্জীবন দিয়ে তো ওনাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আমরা চাই সঠিক লোক আসুক, আমরা ফাঁসি চাই না। যাবজ্জীবন দিলেও আমরা সঠিককে টেনে আনবো। কোথায় গেল আমাদের সন্দীপ ঘোষ? ওনাদেরকে টেনে আনুন। আমরা যতদিন লড়ে যাবো এইখানে পথে নামবো, আমরা সাধারণ মানুষ নামবো। আমাদের বক্তব্য সঞ্জয় একা দোষী নয়, আরো অপরাধী আছে, তাদের প্রশাসন খুঁজে বের করুক, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি আজকের আন্দোলনের। একা সঞ্জয় নয়, বাকিরা গেল কোথায়? কেন আজকে আবার এই স্লোগান তুলতে হচ্ছে? আজকে যে রায় ঘোষণা হবে সেই রায় ঘোষণাকে আমরা নিশ্চয়ই সমর্থন করব, স্বাগত জানাবো। কিন্তু যাদের লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তাদেরই কিন্তু পার করতে হবে, তাদের কিন্তু শাস্তি দিতে হবে। আমরা প্রত্যেকের শাস্তি চাই। তাহলে আমরা আন্দোলন থেকে ছড়ছি না। এই বিচার প্রক্রিয়া শেষে যে সাজা ঘোষণা, তাতে আপনারা সন্তুষ্ট নন? আপনার কি মনে হচ্ছে বিচার সম্পূর্ণ হয়নি? দেখো, বিচার আমরা সৌরভ আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে 210 নম্বর রুমের বাইরে কিন্তু আবারও একটা জটলা আমরা দেখতে পাচ্ছি। আইনজীবীরা একে একে আসছেন, পুলিশ কর্মীরা তারা এসে গেছেন। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। 210 নম্বর রুমে এই মুহূর্তে ছবিটা বাইরে থেকে। দেখো, 2:45 যে সময় নির্ধারণ করে যে কথা বলেছিলেন বিচারক কিছু সময় আগেই অনির্বাণ দাস, এবং তারপরেই তিনি তার এই 210 নম্বর রুম কোর্ট রুম ছেড়ে তিনি বেরিয়ে যান, তার নিজের রুমে এই মুহূর্তে রয়েছেন। তবে আর কিছু সময়ের মধ্যেই যেটা আমরা মনে করছি যে অনির্বাণ দাস তিনি আবারও কিন্তু এই 210 নম্বর রুমে এসে পৌঁছবেন বিচারক ফার্স্ট এডিজে, এবং তারপরেই তিনি তার রায় ঘোষণা করবেন। অর্থাৎ সেক্ষেত্রে সঞ্জয় রায় আরজি করের তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে তার কী শাস্তি নির্ধারিত হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ডের শাস্তি তিনি ঘোষণা করেন, সেদিকেই কিন্তু সকলের নজর রয়েছে। বাইরে বহু মানুষ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন এই রায় শোনার জন্য। গত শনিবার তার সাজা ঘোষণা হয় এবং সেক্ষেত্রে এই 210 নম্বর কোর্টরুম থেকেই কিন্তু বিচারক অনির্বাণ দাস তিনি সাজা ঘোষণা করেছিলেন বা দোষী সাব্যস্ত করেছিলেন সঞ্জয় রায়কে, এবং তার পরবর্তীতে আজকে সঞ্জয় রায়কে আবারও এই 210 নম্বর রুমে নিয়ে আসা হয় এবং তার সাজা ঘোষণার এখন শুধু সময়ের অপেক্ষা। 2:45 বাজতে আর 10 মিনিটের কাছাকাছি অপেক্ষা রয়েছে সময়ের। তবে তার আগে এই 210 নম্বর রুমের বাইরে থেকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আইনজীবী থেকে শুরু করে পুলিশের বেশ কিছু পদাধিকারী তাদের উপস্থিতি রয়েছে, কোর্ট ইন্সপেক্টররা রয়েছেন, কারণ এই করিডোর ধরেই কিন্তু ঘড়ির কাঁটা 2:34, অর্থাৎ যদি 2:45 ধরা হয় তাহলে বেশি না, আর মাত্র 11 মিনিট বাকি আছে, তারপরেই রায় ঘোষণা করবেন বিচারক। তবে এই মুহূর্তে 210 নম্বর রুমের কাছে কিন্তু আবারও একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি। একে একে সব পক্ষের আইনজীবীরা আসছেন এবং সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে। 210 নম্বর রুম 2:45 সময় আসতে বলেছিলেন বিচারক, 2:34, আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা। ইতিমধ্যেই কিন্তু সব পক্ষের আইনজীবীরা একে একে আসতে শুরু করে দিয়েছেন, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। একেবারে টান টান মুহূর্ত। আমার সহকর্মী যে কথা বলছিলেন, ঠিক 9 মিনিট 59 সেকেন্ড বাকি রয়েছে। কি হতে চলেছে শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের পাশাপাশি দেশ, গোটা বিশ্ব আজ তাকিয়ে রয়েছে। আমাদের অপর প্রতিনিধি সিসার মন্ডল নিউজ রুম থেকে রয়েছেন। সিসার, আজ সেই 14ই আগস্টের রাত মনে করাচ্ছে। কত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন, আজ যেন তারই প্রতিফলন ঘটছে। একটা কথা কিছুদিন আগে তিলোত্তমার বাবা বলেছিলেন যে লড়াই সবে শুরু হয়েছে, তবে কি আমরা তাই বলতে পারি যে আজকে সাজা ঘোষণার মধ্যে দিয়ে লড়াইয়ের প্রথম ধাপ শুধুমাত্র আমরা দেখতে চলেছি? দেখো, তিলোত্তমার বাবা মা ইতিমধ্যেই তারা সেই ভাব প্রকাশ করেছেন যে তারা সিবিআই তদন্তে অখুশি, তদন্তে তারা সন্তুষ্ট নন, কারণ তারা মনে করছেন সঞ্জয় রায় ছাড়াও এই গোটা অপরাধে আরও একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন এবং একাধিক প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত রয়েছেন এবং তাদের বাঁচাতে কোথাও তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এটা তারা বিভিন্ন সময় বলেছেন এবং সেই মর্মেই তারা শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন। এবং সেই জায়গা থেকে অবশ্যই সামনে একটা বড় আইনি লড়াই তাদের জন্য অপেক্ষা করছে, এটাও
ঠিক, আবার অন্যদিকে আইনি পরিধির মধ্যে এটাও ঠিক যে সিবিআই এই ধর্ষণ এবং খুনের ঘটনায় যে প্রাথমিক চার্জশিট পেশ করেছে সেই চার্জশিট অনুসারে বিচারক ইতিমধ্যেই সঞ্জয় রায়কে তিনি দোষী সাব্যস্ত করেছেন এবং সাজা ঘোষণা করা হবে। এবং এই সাজা ঘোষণা পর্বে বিচারকের যে রায়, সেই রায় দেখলে স্পষ্ট হবে যে কোন কোন তথ্যের ওপর ভিত্তি করে, কোন কোন তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে তিনি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন। এবং সেই গোটা রায় পর্বে এমন কোনো কি অংশ রয়েছে যেখানে কোথাও বিচারক সম্পূর্ণভাবে কনভিন্সড হতে পারেননি, এবং সেখান থেকেই কিন্তু প্রশ্ন উঠতে পারে যে তার বাইরে আর কোনো কেউ যুক্ত আছেন কিনা। সেই বক্তব্যটা বাইরে মানুষ জোরালোভাবে বলছেন, যারা তিলোত্তমা মঞ্চের চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন, তিলোত্তমার পরিবার বলছেন, এবং আরও একাধিক মানুষ যারা সাধারণ মানুষেরও একাংশ দাবি করছেন, সেই জায়গাটা কিন্তু অনেকটাই স্পষ্ট হবে বিচারকের রায় পাওয়ার পর। কারণ সিজার সঙ্গে থেকে আসবো তোমার কাছে, আর পাক্কা 7 মিনিট বাকি আছে। 2:45-এ সম্ভবত সাজা ঘোষণা করবেন বিচারক। তিনি বলেছিলেন আমাকে একটু সময় দিন, আপনারা 2:45-এ আসুন। ইতিমধ্যেই কিন্তু 210 নম্বর রুমের সামনে একটা জটলা আমরা দেখেছিলাম, একে একে আইনজীবীরা আসতে শুরু করে দিয়েছিলেন, পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 2:37, 210 নম্বর রুমের দরজা বন্ধ করে দেওয়া হলো। 210 নম্বর রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে 2:37 এই মুহূর্তে। একেবারে ঘন্টা মিনিট সেকেন্ড ধরে ধরে আমরা প্রত্যেকটা ফ্রেম আপনাদের সামনে তুলে ধরছি। 2:37, 210 নম্বর রুমের দরজা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। একে একে সব আইনজীবীরা এসে পৌঁছে গেছেন, পুলিশ কর্মী মোতায়েন করে দেওয়া হয়েছে, করিডোর খালি করে দেওয়া হয়েছে। একটু আগে আমরা দেখছিলাম এখানে অনেকে ছিলেন, অন্যান্য যে আইনজীবী আছেন তারাও এখানে ছিলেন, কোর্টের কাজে যারা এসেছিলেন তাদেরকে এখানে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। প্রত্যেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে ওই করিডোর থেকে। 210 নম্বর রুম এই মুহূর্তে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। একে একে সব পক্ষের আইনজীবীরা কিন্তু ইতিমধ্যেই এসে গেছেন। আমরা যা খবর পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তের আপডেট একেবারে সেকেন্ড ধরে ধরে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই মুহূর্তে 210 নম্বর রুম দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপরেই সম্ভবত 2:45 নাগাদ 6 মিনিট পর বিচারক সাজা ঘোষণা করবেন। কারণ তিনি যখন 1:14 নাগাদ উঠে যাচ্ছেন এজলাস থেকে তখনই জানিয়েছিলেন আমার একটু সময় লাগবে, আপনারা 2:45 নাগাদ আসুন, এখন ঘর খালি করে দিন। তারপরেই আইনজীবীরা বেরিয়ে আসেন ঘর থেকে, বিচারক তিনিও চলে যান তার নিজের ঘরে। 2:45 হতে আর 6 মিনিট বাকি আছে, সম্ভবত 2:45 নাগাদই সাজা ঘোষণা করবেন বিচারক। এখন সাজা কি হবে আমরা দেখেছিলাম শুনানি পর্বে সঞ্জয়ের আইনজীবী যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করে গেছেন অন্তত ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ সাজা যাতে আটকানো যায়, তারা একের পর এক উদাহরণ তুলে ধরার চেষ্টা করেছেন। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী কিংবা তিলোত্তমার আইনজীবী তারা বারংবার ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলে এসেছেন, সর্বোচ্চ সাজার কথা বলে এসেছেন। সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এই মুহূর্তে সম্ভবত কোর্ট চত্বরে কিছু একটা ঘটছে। একবার দীপঙ্করকে বলবো, এদিকে একটা জটলা আমরা দেখতে পাচ্ছি। এদিকে এই মুহূর্তে আমরা ঠিক শিয়ালদা কোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। শিয়ালদা কোর্টের আইনজীবীদের তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছে। শিয়ালদা কোর্টের আইনজীবীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাবুল আক্তার আইনজীবী, তার নেতৃত্বে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন শিয়ালদা কোর্টের আইনজীবীরা। সত্যি কথা বলতে গেলে যাদের ইনভলভমেন্ট ছিল, অনেক প্রমাণ ছিল যেগুলো লোপাট করা হয়েছে, প্রত্যেকটা তদন্ত এসে মানুষের মুখে এসে সবাই জানতে পেরেছিল যে এখানে যে সন্দীপ ঘোষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল, অন্যান্য ডাক্তাররা বিভিন্নভাবে ইনভলভ ছিল, এবং যে ওসি যে প্রমাণ লোপাট করে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, 90 দিন অকারণে তাদের জেলে পৌঁছিয়ে রাখা হলো। 90 দিনেও পুলিশ চার্জশিট দিল না, তার কারণ কি? তাদের বের করতে হবে। এই যে অন্যায়, এই বিচারের নামে প্রহসন, তার দাবিতেই আমাদের পথে নামা। সত্যি কথা বলতে গিয়ে আমরা প্রথম থেকে অনেক আশাবাদী ছিলাম। সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লোকেরা এই আন্দোলনকে ত্বরান্বিত করেছিল এবং সঠিক বিচারের আশায় আমরা কি পেলাম? একজন সামান্য যে সিভিক পুলিশের সঞ্জয় রায়, তার ওপর দিয়ে বিচারটা শেষ করতে চাইল। কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট আজ পর্যন্ত দেওয়া হলো না। আমরা অবাক হয়ে যাচ্ছি যে তাহলে অভয়ার বিচারটা হলো কি করে? যারাই
একজন কোনোভাবেই একজন এইসব কাজ করতে পারে না, সেটা প্রত্যেকটা লোক জানে। তাই আপনাদের কাছে আমাদের দাবি, আমরা চাইছি পরবর্তী ক্ষেত্রে যাতে করে যারা জড়িত আছে এই কেসে তাদেরও এই কেসে আওতায় এনে তাদেরও চরম শাস্তি দেওয়া হোক। এবং এখানে সরকার, আমার পুলিশ প্রশাসন এবং সিবিআই মিলে এই নোংরা খেলা খেলেছে। জজ সাহেবের তো কিছু করার নেই, জজ সাহেবের কাছে যা তদন্ত চার্জশিট আসবে তার উপর বিচার হবে। এখানে জজ সাহেব তো বলতে পারে না কেন ওকে বাদ দিলে, কেন ওকে বাদ দেওয়া হলো না। তাই আমাদের সরকারের কাছে এবং সিবিআই এর কাছে একটাই দাবি, 3 মিনিট 26 সেকেন্ড আর 3 মিনিট 26 সেকেন্ডের অপেক্ষা, তারপর 2:45 মিনিটে রায় ঘোষণা করতে চলেছেন শিয়ালদা আদালতের বিচারক। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের কাছে। সিজার, ঘড়ির কাঁটা যত ঘুরছে তত মানুষের মধ্যে উত্তেজনা বাড়ছে, তারা জানতে চাইছেন সর্বোচ্চ সাজা কি হতে চলেছে। দেখো, ইতিমধ্যেই যে 3টে ধারায় তাকে অর্থাৎ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, ধর্ষণ, ধর্ষণের সময় খুন এবং খুন, এই 3টে যে অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেখানে সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি হচ্ছে যাবজ্জীবন। এবং এটাই এখন দেখার যে বিচারক এখন পর্যন্ত যে যে তথ্য প্রমাণ পেয়েছেন তার ভিত্তিতে তিনি কি সাজা দেন। তার কারণ সিবিআই পক্ষে অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে জোরালো সওয়াল করা হয়েছে সর্বোচ্চ শাস্তি। তার কারণ তারা মনে করছেন এটা বিরলতম একটা অপরাধ। একজন মহিলা চিকিৎসক তার কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হয়ে তাকে খুন করা হয়, তার মৃত্যু হয়, এটা একটা বিরলতম অপরাধ এবং সমাজের বুকে যার মারাত্মক একটা প্রভাব পড়েছে সেই জায়গা থেকে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রুখতে এই সর্বোচ্চ শাস্তি প্রয়োজন। এমনকি তিলোত্তমার আইনজীবী যারা ছিলেন তারাও সর্বোচ্চ শাস্তির পক্ষে সওয়াল করেছেন। স্বভাবতই সঞ্জয়ের আইনজীবীরা সেই সর্বোচ্চ শাস্তি যাতে না হয় তার সম্পূর্ণরূপে চেষ্টা করেছেন। এর আগের শুনানি পর্বে আমরা সেটা দেখলাম এবং সেখানে তারা বারবার উল্লেখ করেছেন বিরলতম অপরাধ কোনগুলো, সেগুলো শীর্ষ আদালতের একটা গাইডলাইন রয়েছে, তার মধ্যে আদৌ এটা পড়ে কিনা সেই নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। এবং এমনকি শেষ পর্যন্ত তারা এটাও বলেছেন যে এই রকম ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল পানিশমেন্ট বিভিন্ন সময় সমালোচিত হয়েছে, তাই কোনো অল্টারনেটিভ বা বিকল্প। তোমাকে সিজার একটুখানি ইন্টারাপ্ট করছি, একদম 1 মিনিট 41 সেকেন্ড, 1 মিনিট 39 সেকেন্ড, একেবারে ঘড়ির কাঁটা ঘুরছে 2:45 মিনিট। যেদিকে তাকিয়ে রয়েছি আমরা, যেদিকে তাকিয়ে রয়েছেন আপনারা, আমরা একবার চলে যাব কোর্ট চত্বরে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি। আমাদের সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে সেখানকার ছবিটা কি উঠে আসছে। সৌরভ, আমাদের সামনে যদি সেখানকার ছবিটা এই মুহূর্তে তুলে ধরো, কত মানুষ উপস্থিত রয়েছেন, কি ছবি দেখছো? দেখো, আদালত কক্ষের ভেতরে উপচে পড়ছে ভিড়, আদালত কক্ষের বাইরে সেখানেও কিন্তু সেই ভিড়, 5 মাস ধরে যে ভিড় বারবার। এই মুহূর্তে আপনারা 210 নম্বর রুমের এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন, টিভি9 বাংলায় এক্সক্লুসিভ ছবি। বিচারক অনির্বাণ দাস তিনি ঢুকে গেলেন 1:12 মিনিটে, তিনি সেখান থেকে বেরিয়ে গেছেন, কিছুটা সময় চেয়েছিলেন এবং তারপর আর কয়েক মুহূর্তের অপেক্ষা, 46 সেকেন্ড বাকি রয়েছে, আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই সাজা ঘোষণা করতে চলেছেন বিচারক। সৌরভ, তুমি যে কথা বলছিলে, সঞ্জয় রায়কে একা দোষী সাব্যস্ত দেখো একেবারে আর 46 মিনিটের অপেক্ষা, ইজলাসে বিচারক ঢুকে গিয়েছেন, সাজা ঘোষণার সময়ের অপেক্ষা। আপনারা এখনো এখানে উই ওয়ান জাস্টিস স্লোগান তুলে নিয়ে যাচ্ছেন, আপনাদের স্লোগান ইজলাস কক্ষ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কি বলবেন? না, সাজা তো আমরা শুধু সঞ্জয় রায়ের চাইছি না, আমরা যারা রাজার মতো এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে আড়ালে চলে গেছে, আমরা চাই তাদেরকে প্রত্যেককে আজকে সামনে দিনের আলোতে তাদেরকে প্রকাশ করা হোক। এই যে সন্দীপ ঘোষ, টালা থানার ওসি, স্বাস্থ্য সচিব বিনীত গোয়েল, আমরা চলে যাচ্ছি আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। দেখো, একদমই চয়নিকা, যে 2:45 মিনিটের সময় নির্ধারণ করা হয়েছিল, আমরা কিন্তু দেখলাম একদম ঘড়ির কাঁটায় সেই নির্ধারিত সময়েই এই যে শিয়ালদা আদালতের 3 তলার যে করিডর, যেখানে এই মুহূর্তে আইনজীবী থেকে শুরু করে পুলিশ কর্মী এবং আদালতের বিভিন্ন যারা স্টাফরা রয়েছেন, কর্মীদের ভিড় দেখতে পাচ্ছি, সেই করিডর ধরেই কিন্তু ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি পৌঁছে গেলেন ডান দিক থেকে একেবারে বাঁ দিকে থাকা করিডরের পাশেই
যে 210 নম্বর রুম, সেই 210 নম্বর রুমে, এবং ইতিমধ্যেই কিন্তু তিনি তার চেয়ারে বসে পড়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ সময়ের অপেক্ষা, তিনি তার নিজের যে আসন সেই আসনে বসে পড়েছেন। এবার তিনি কিন্তু তার সাজা ঘোষণা করবেন বা তার রায়দান করবেন। এবং সেক্ষেত্রে যেটা দেখার, যে সঞ্জয় রায় এই তিলোত্তমার খুন এবং ধর্ষণের মামলাতে তাকে দোষী সাব্যস্ত ইতিপূর্বেই করা হয়েছিল। এবার তার জন্য কি শাস্তি নির্ধারিত হয়েছে? সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড, নাকি তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়? কারণ এই যে মামলাতে তাকে যে 3টি ধারাতে দোষী সাব্যস্ত করা হয়েছিল, খুন, ধর্ষণ, ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103 ক্লজ 1, তাতে কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন যে সাজা রয়েছে তা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। যদিও আজকে আদালতে এই সাজা ঘোষণা। সুপ্রিয়, সঙ্গে থেকে আসবো তোমার কাছে। এই মুহূর্তে 2:44 মিনিট নাগাদ বিচারক পৌঁছে গেলেন কোর্ট রুমে। 2:44 মিনিট নাগাদ বিচারক কোর্ট রুমে পৌঁছে গেছেন। 210 নম্বর রুম, একটু পরেই শুরু হবে শুনানি। যেমনটা মনে করা হচ্ছিল 2:45-এর পরেই হয়তো বিচারক সাজা ঘোষণা করতে পারেন, সেই মোতাবেক বিচারক পৌঁছে গেলেন 2:44 মিনিট নাগাদ কোর্ট রুমে। তার আগে একে একে পৌঁছে গেছিলেন বিভিন্ন পক্ষের আইনজীবীরা। এই মুহূর্তে 210 নম্বর রুমের সামনে আবারও ভিড় জমছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 210 নম্বর রুমের সামনে আবারও ভিড় জমছে। পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কাউকে সরিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের তরফ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে 210 নম্বর রুমে কাউকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় 210 নম্বর রুমে বাইরের ছবি। সুপ্রিয়, একদমই দেখো, যে 3 তলার যে করিডোর রয়েছে সেই বাইরের ব্যালকনির ছবিটা তুমি দেখতে পাচ্ছ। আইনজীবী থেকে শুরু করে পুলিশ কর্মী তাদের উপস্থিতি রয়েছে। এমনকি 210 নম্বর রুমের যে দরজা রয়েছে সেই দরজার বাইরের দিকে কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় রয়েছেন। অর্থাৎ কোনোভাবে কারুর যাতে কোনো রকম অবাঞ্ছিত উপস্থিতি না থাকে, কোনো রকম কাউকে একটা সরিয়ে দিচ্ছে পুলিশ করতে না পারেন। একজনকে আমরা দেখতে পাচ্ছি সে বারবার ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং কর্তব্যরত পুলিশ কর্মীরা কিন্তু তাকে বারবার টেনে হিচড়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও সে পুলিশি বাধা উপেক্ষা করে আবারও সামনের দিকে, অর্থাৎ এই 210 নম্বর রুমের ভেতর দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপরে রীতিমতো টেনে হিচড়ে তাকে কিন্তু এই করিডোর থেকে বা ব্যালকনি থেকে সরিয়ে নিয়ে যায় কর্তব্যরত পুলিশ কর্মীরা। যেমনটা তোমাকে বলছিলাম শুভজিৎ, তুমি নিজেও কোর্ট চত্বরের বাইরেই রয়েছো, সকাল থেকেই নিরাপত্তার ছবিটা দেখতে পাচ্ছ। কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় বা কোনো রকমভাবে ক্ষোভ বিক্ষোভের পরিস্থিতি তৈরি না হয় বা কোনোভাবেই কেউ যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করতে পারে সেদিকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হয়েছে। আর সেই কারণেই শিয়ালদা আদালতের বাইরে তো বটেই, এমনকি কোর্ট চত্বরের ভেতরেও বিভিন্ন জায়গাতে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মোতায়েন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে মহিলা পুলিশ মোতায়েন করা রয়েছে এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পারলাম যে বিচারক অনির্বাণ দাস তিনি যখন 210 নম্বর রুমে পৌঁছে গেলেন, তারপরেই এক ব্যক্তি, তার পরিচয় আমরা এখান থেকে বুঝতে পারছি না, তার সঙ্গে আদালতের কোনো রকম কোনো যোগসূত্র আছে কিনা বা তিনি আদালতের কোনো কর্মী কিনা সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু তিনি এই 210 নম্বর রুমে এগিয়ে যাওয়ার বারবার চেষ্টা করেন। প্রথমে 2 দফায় পুলিশ কর্মীরা তাকে বাধা দেন, কিন্তু সেই বাধা উপেক্ষা করে আবারও যখন তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তারপরেই কিন্তু কর্তব্যরত যারা পুলিশ কর্মীরা ছিলেন রীতিমতো টেনে হিচড়ে ওই ব্যক্তিকে ওই এলাকা থেকে, অর্থাৎ এই 210 নম্বর রুমের পাশ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এই শিয়ালদা আদালতের যারা আইনজীবীরা রয়েছেন তাদের মধ্যে একটা অপেক্ষা তো রয়েছেই, দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন কি সাজা ঘোষণা হয়, কি রায় বিচারক শোনান, সেদিকে কিন্তু সকলের নজর রয়েছে এবং সেই রায় শোনার জন্য কিন্তু সকলেই অধীর অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই বিচারক অনির্বাণ দাস ফার্স্ট ডিজে শিয়ালদা আদালতে তিনি তার এই 210 নম্বর রুমে পৌঁছে গেছেন এবং ইতিমধ্যেই তিনি তার যে অফিসিয়াল যে কাজ সেই কাজ শুরু করে দিয়েছেন। সেটা আমরা বাইরে থেকে যতটুকু ভেতর থেকে জানতে পারছি তাতে কিন্তু আমরা জানতে পারছি। তবে এখনও পর্যন্ত তিনি সাজা ঘোষণা করেননি। সাজা ঘোষণা করার আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে 210 নম্বর রুমে চলছে এবং তার বাইরে থেকে যে ছবিটা সেটা তুমি বুঝতেই পারছো, ছবি দেখলেই বুঝতে পারছো যে সকলেই কিন্তু বাইরে থেকে উকিঝুঁকি দিচ্ছেন, ভিতরে কি হচ্ছে শোনার চেষ্টা করছেন, অর্থাৎ বিচারক যদি কোনো মন্তব্য করেন সেটা শোনার চেষ্টা করছেন এবং দুপক্ষের আইনজীবীরা রয়েছেন তারা কোনো রকম বিচারকের উদ্দেশ্যে কোনো বার্তা দিচ্ছেন কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন। অর্থাৎ আইনজীবী মহলের মধ্যে একটা আগ্রহ রয়েছে, দীর্ঘ অপেক্ষা রয়েছে। তার পাশাপাশি সাধারণ মানুষ শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে যারা রয়েছেন, রাস্তাতে রয়েছেন বিভিন্ন জায়গাতে, তাদের মধ্যেও কিন্তু অধীর অপেক্ষা রয়েছে। কারণ এই যে 162 দিনের মাথায় গত শনিবার সঞ্জয় রায়কে এই আরজি করের তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তারপরে আজ তার সাজা ঘোষণা হচ্ছে। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 64, 66, 103-এর 1 নম্বর ধারায়। তবে রেয়ার নয় মনে হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয়কে। এই মুহূর্তের বড় খবর, সিবিআই আইনজীবী চেয়েছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট, সিবিআই আইনজীবী চেয়েছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট।
তিলোত্তমা আইনজীবী তিনিও চেয়েছিলেন যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। এই মুহূর্তে যে খবর আমরা ব্রেক করছি টিভি 9 বাংলার পর্দায়, সবার আগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এই মুহূর্তে সবথেকে বড় খবর যে রায়ের দিকে তাকিয়েছিল গোটা দেশ, এই মুহূর্তে সবথেকে বড় খবর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। 64, 66, 103 1 নম্বর ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর ব্রেক করছি আমরা। এই মুহূর্তে গোটা দেশের নজর ছিল শিয়ালদা কোর্টের দিকে, কি হয় 2:48 নাগাদ রায় দেন বিচারক অনির্বাণ দাস। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সুপ্রিয় গু আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয় একেবারে যে দীর্ঘ অপেক্ষা ছিল সেই অপেক্ষা কিন্তু ইতিমধ্যেই শেষ হলো বলা চলে। যে বিচারক অনির্বাণ দাস 210 নম্বর রুমে ঢোকার কিছু সময়ের মধ্যেই তিনি কিন্তু ন্যায় সংহিতার যে 3টি ধারা সাব্যস্ত করা হয়েছিল সেই ধারাতেই কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন অনির্বাণ দাস। এবং এই মরিয়া চেষ্টাই কিন্তু চালিয়ে যাচ্ছিলেন সঞ্জয়ের যারা আইনজীবীরা ছিলেন আজকে। কারণ তুমি নিজেও জানো শুভজিৎ, আজকে যখন সঞ্জয় রায়কে আদালতে নিয়ে আসা হয় তারপরেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে বারবার যে জোরালো সওয়াল করা হয় যে এই ঘটনাটি একটি বিরলতম ঘটনা। কর্তব্যরত একজন মহিলা চিকিৎসক, তাকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে হাসপাতালে এবং তার ফলে তার মৃত্যু হয়েছে। এবং সেই কথা মাথায় রেখে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে তার উপরে ভিত্তি করে বিচারক যেন তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন। পাল্টা সঞ্জয়ের তরফের যারা আইনজীবীরা ছিলেন, মূলত লিগাল এডের যারা অ্যাডভোকেটরা ছিলেন, তারা কিন্তু মরিয়া চেষ্টা করেন সঞ্জয়ের সেই ক্যাপিটাল পানিশমেন্টের জায়গা থেকে যদি তার কোনো রকমভাবে সাজার মেয়াদ কমানো যায় বা মৃত্যুদণ্ডের জায়গা থেকে যদি তার যাবজ্জীবন কারাদণ্ড বা সাজার মেয়াদ কমানো যায়, তার জন্য কিন্তু তারা মরিয়া সওয়াল করেছিলেন। এবং সেক্ষেত্রে তারা কিন্তু যে বিষয়টা উল্লেখ করেন যে ইতিপূর্বে অনেক ক্ষেত্রেই অনেক মামলার ক্ষেত্রেই দেখা গেছে যে দোষী সাব্যস্ত হওয়ার পর সেই অভিযুক্তকে বা যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তার মৃত্যুদণ্ড হলেও সেই মৃত্যুদণ্ডের সাজা সমালোচিত হয়েছে বিভিন্ন সময়। এবং সেই জায়গা থেকেই তারা আরও বেশ কিছু উদাহরণ তুলে ধরে এই বিষয়টাকে যে বিরলতম নয় তা তুলে ধরার চেষ্টা করেন বিচারকের সামনে। এবং দুপক্ষের সওয়াল জবাব শোনার পর কিন্তু 1:14 নাগাদ বিচারক অনির্বাণ দাস তিনি কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন 2:45 তিনি আবার কোর্টরুমে ফিরে আসবেন এবং তিনি রায়দান করবেন। এবং 2:45 আগেই তিনি কোর্টরুমে ফিরে এলেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ খবর যে সঞ্জয় রায়কে তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে। এই মুহূর্তের বড় খবর, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। 64, 66, 103 নম্বর ধারা মেনে। রেয়ার নয় মনে হচ্ছে। এর আগে বারবার দেখেছিলাম আমরা সিবিআই আইনজীবীরা তারা সুপ্রিম কোর্ট হতে পারে কিংবা লোয়ার কোর্ট হতে পারে, তারা বারবার দাবি করেছিলেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম, কিন্তু রেয়ার নয় এমনটাই মনে হচ্ছে অবজারভেশনে জানিয়েছেন বিচারক। এই মুহূর্তের বড় খবর, সিজারের কাছে যাবো। সিজার দেখো অবশ্যই কারণ আমরা এর আগে দেখলাম এই ধরনের বেশ গত 1.5 মাসে এই রাজ্যে অন্তত 4টে ফাঁসির সাজা শোনানো হয়েছে। মাটিগাড়া থেকে শুরু করে কলকাতার তপসিয়ায় এই ধরনের অপরাধের ক্ষেত্রে সেখানে ফাঁসির সাজা শোনানো হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে এই গোটা মামলা নিয়ে, আরজিকর মামলা নিয়ে মানুষের আগ্রহ ছিল, মারাত্মক আগ্রহ ছিল। সেখানে বিচারক কী সাজা শোনাবেন সেটা নিয়ে তাদের জানার যথেষ্ট আগ্রহ ছিল। এবং সেখানে দাঁড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক এবং তার বক্তব্য এটা বিরলতম অপরাধের মধ্যে পড়ে না। অর্থাৎ কোথাও সঞ্জয়ের আইনজীবীরা যে জায়গায় সওয়াল করছিলেন যে এটা বিরল অপরাধের মধ্যে আদৌ পড়ে কিনা, সেই জায়গাটাকেই মান্যতা দেওয়া হয়েছে। এবং সেখানে নিশ্চয়ই গোটা রায়ের কপি পেলে আমরা বুঝতে পারবো কোন জায়গা থেকে এটা বিরলতম মনে করছেন না বিচারক। কারণ যখন বাইরে জনমতের একটা বড় অংশ, সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে চিকিৎসক মহলের একটা বড় অংশ, তারা মনে করছেন সঞ্জয় একাদোষী হতে পারে না, সঞ্জয়ের সাথে একটা বৃহত্তর একটা ষড়যন্ত্র রয়েছে, যে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তারা এখনো আইনের আওতায় আসেনি। এবং সেখানে সঞ্জয়ের ভূমিকা ঠিক কী ছিল সেটা নিয়ে বারবার সংশয় তৈরি হয়েছিল। কিন্তু বিচারক এখন পর্যন্ত সিবিআই দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং যাবজ্জীবনের কারাদণ্ডের যে নির্দেশ দিয়েছেন। এবং সেখান থেকে কোথাও এই সম্ভাবনার জায়গাটা তৈরি হয়ে রইল যে সিবিআই পরবর্তী তদন্তে আর কাউকে এই গোটা ঘটনায় খুঁজে পায় কিনা। কারণ তারা ইতিমধ্যেই 2জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু চার্জশিট সময় মতো না দেওয়ার কারণে তারা ইতিমধ্যে। একটু তোমাকে থামাচ্ছে, এই মুহূর্তে 2:55 বিচারক বেরিয়ে গেলেন
আদালত কক্ষ থেকে নিজের ঘরের দিকে বিচারক বেরিয়ে গেলেন 2:55 এই মুহূর্তে ঘড়ির কাঁটা বিচারক বেরিয়ে গেলেন, অর্থাৎ তিনি একেবারেই কম সময়ের মধ্যে তার সাজা শোনালেন এবং বেরিয়ে গেলেন তিনি 2:44 বিচারক আসেন আদালত কক্ষে 210 নম্বর রুমে, 2:55 বিচারক বেরিয়ে যান। মাঝের সময় তিনি দিয়ে যান একটা ঐতিহাসিক রায়, তিনি দিয়ে যান যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। এই মুহূর্তে যে বড় খবর, গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, এমনকি প্রবাসী বাঙালিরা যে ইস্যুতে সরব হয়েছিলেন, আজকে তারা তাকিয়েছিলেন শিয়ালদা কোর্টের দিকে। শিয়ালদা কোর্টের যে জাজমেন্ট, তাতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে, অর্থাৎ সঞ্জয় রায়ের আইনজীবীরা যে সওয়াল করেছিলেন, যে কৌশলগুলো সাজিয়েছিলেন, তাতেই সম্ভবত সহমত দেওয়া হলো। এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। এই মুহূর্তের বড় খবর, সিবিআইয়ের তরফ থেকে আদালতে অ্যাপিল করা হয়েছিল যেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, অর্থাৎ সর্বোচ্চ সাজা যেন দেওয়া হয়, একই দাবি করা হয়েছিল তিলোত্তমার আইনজীবীর তরফ থেকেও। অন্যদিকে আমরা দেখেছিলাম আজকে 1 ঘন্টা পর থেকেই হঠাৎ করেই যারা সঞ্জয়ের আইনজীবী আছেন তারা কৌশলটা বদল করে দেন। তারা আর একবারের জন্য নির্দোষ দাবি করেন না, বরং তারা চেষ্টা করেন যাতে কোনো রকম ভাবে সাজাটা কমানো যায়। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। একদমই, দেখো আপামর সাধারণ মানুষ কিন্তু চেয়েছিল সঞ্জয়ের ফাঁসি, কিন্তু হলো যাবজ্জীবন কারাদণ্ড। আমরা রয়েছি সঞ্জয়ের বাড়ির সামনে এবং সেই মতো ডাকা হচ্ছে সঞ্জয়ের মাকে। মাসিমা, মাসিমা, সঞ্জয়ের ফাঁসি হয়নি, যাবজ্জীবন হয়েছে, কিছু বলবেন? মাসিমা, সঞ্জয়ের ফাঁসি হয়নি, আপনার ছেলে জেলেই থাকবে। মাসিমা, সঞ্জয়ের ফাঁসি হয়নি, ফাঁসির অর্ডার হয়নি, যাবজ্জীবন কারাদণ্ড, কিছু বলবেন? মাসিমা, একটু বাইরে আসুন। মাসিমা, একবার বাইরে আসুন। মাসিমা, একটু বাইরে আসুন। দেখো দেখো বাইরে যতবারই ওর মাকে ডাকা হচ্ছে, ভেতরতে কোনো সারা শব্দ আসছে না। প্রত্যেকে কিন্তু এখানে যারা সমাজ মাধ্যমের যারা জনপ্রতিনিধিরা আছে তারা কিন্তু প্রত্যেকেই তার মাকে ডাকছেন, কিন্তু কেউ ভেতরতে কোনো সারা শব্দ নেই। মূলত যেটা আপনার রাজ্য শুধু নয়, গোটা বিশ্বের মানুষ চেয়েছিল কিন্তু সঞ্জয়ের ফাঁসি হোক, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ফাঁসি না হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু মূলত যেটা বারবার করে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠছে যে এখানে যারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন, যারা আজকে আদালতের সামনে ছিলেন, তারা কিন্তু একটা কথা বলেছেন। শুধুমাত্র সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজারের কাছে যাব। সিজার, আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হচ্ছে, এই রায়ের দিকে তাকিয়েছিল, এই আদেশের দিকে তাকিয়েছিল গোটা দেশ, এমনকি প্রবাসী বাঙালি যারা আছেন তারাও তাকিয়েছিলেন আজকে শিয়ালদা আদালত কি রায় দেয়। আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। সিজার, আজকে দেখেছিলাম 1 ঘন্টা পর থেকেই সঞ্জয়ের আইনজীবী যারা আছেন তারা কৌশল বদল করে নিয়েছিলেন। সিজার, একদমই, দেখো এই আমৃত্যু কারাদণ্ডের যে নির্দেশ বিচারক দিলেন এবং বিচারক শেষে এটাও বললেন যে তার যা মনে হয়েছে তার ওপর ভিত্তি করেই তিনি এই বিচার করেছেন। একটা বিষয় স্পষ্ট, এই ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে, এবং সেটা তিনি আজও আরেকবার সেটা রিইটারেট করেছেন। তিনি বলেছেন যে তার যেটা মনে হয়েছে সঞ্জয় দোষী, কিন্তু তারপরও সর্বোচ্চ শাস্তির সওয়াল অগ্রাহ্য করে সিবিআই এবং তিলোত্তমার পরিবার সর্বোচ্চ শাস্তির সওয়াল করেছিলেন, কিন্তু তারপরও সেটা অগ্রাহ্য করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। এবং সেখানে দাঁড়িয়ে কয়েকটা বিষয় উঠে আসে, তাহলে কোথাও কেন রেয়ার বলে মনে করছেন না বিচারক, এই জায়গাটা যেমন উঠে আসে, সেই সঙ্গে সঙ্গে এই বিষয়টাও, এই প্রশ্নটাও কিন্তু খুব জোরালোভাবে উঠে আসছে বারবার চিকিৎসক মহল থেকে শুরু করে তিলোত্তমার। তোমাকে একটুখানি সঙ্গে রাখছি, বিকাশ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, তার প্রতিক্রিয়া জানবো। এই রায়কে আপনি কিভাবে দেখছেন বিকাশ বাবু? স্বাভাবিক রায়, বিচারপতি এটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, তো যথেষ্ট কঠিন সাজা। মৃত্যুদণ্ড না দিয়ে ঠিকই করেছেন বলে আমার মনে হয়। প্রথমত মৃত্যুদণ্ড থাকাই উচিত না। এখন বিচারপতি সমস্ত তথ্য প্রমাণ ঘেঁটে এই রায় দিয়েছেন। এখন এই রায়ের বিরুদ্ধে যিনি সাজাপ্রাপ্ত তিনি আদালতে, উচ্চ আদালতে যেতে পারেন, এটা তো অসুবিধা কিছু নেই। ধন্যবাদ বিকাশ বাবু। কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি তার প্রতিক্রিয়া জানালেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই সাজা ঘোষণা হয়ে গেছে, আমৃত্যু যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং পাশাপাশি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। 50,000 টাকা দিতে হবে, না হলে আরো 5 বছরের সাজা বাড়বে। অন ডিউটি যেহেতু তার মৃত্যু হয়েছে তিলোত্তমার, তাই 10 লক্ষ টাকা এবং 7 লক্ষ টাকা দিতে হবে রাষ্ট্রকে।
এদিকে আমৃত্যু যাবজ্জীবন, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আমৃত্যু যাবজ্জীবনের সাজা শুনিয়েছেন বিচারক, শিয়ালদা কোর্টের বিচারক আমৃত্যু যাবজ্জীবনের সাজা শুনিয়েছেন। আপনারা জানেন যে এর আগে কিন্তু মৃত্যুদণ্ড তাকে দেওয়া হলো না, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আমরা চলে যাব কোর্ট চত্বরে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, এই মুহূর্তে কোর্ট চত্বরে যারা উপস্থিত ছিলেন তাদের কোনো প্রতিক্রিয়া পেতে পারি, তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমরা ঠিক যে জায়গাতে রয়েছি এখান থেকে প্রতিক্রিয়া নেওয়ার জন্য সামনের দিকে এগোনো সম্ভব নয়, কারণ আর কিছু সময়ের মধ্যেই ইতিমধ্যেই যে প্রস্তুতি শুরু হয়েছে দেখতেই পাচ্ছ। ডিসি ইএসডি গৌরব লাল থেকে শুরু করে একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, তাদের যে তৎপরতা সেই তৎপরতা শুরু হয়েছে। অর্থাৎ সাজা ঘোষণার পর এবার সঞ্জয় রায়কে আবারও নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে, সেই তৎপরতাই কিন্তু শুরু হচ্ছে এবং তার জন্য পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে কিন্তু আবার নতুন করে সাজানো হচ্ছে। সেই জায়গা থেকে আমরা যে ব্যারিকেডের মধ্যে রয়েছি এখান থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে সাধারণ মানুষ যারা দীর্ঘ অপেক্ষায় সকাল থেকেই রয়েছেন তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে শিয়ালদা কোর্ট চত্বরের বাইরের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, পুলিশি তৎপরতার যে ছবি, সেই ছবিটা কিন্তু আমি আবারও একবার দেখানোর চেষ্টা করব। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, ত্রিস্তরীয় গার্ডরেল রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু তাকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ সঞ্জয়কে যে কনভয় নিয়ে আসা হয়েছিল প্রেসিডেন্সি জেল থেকে, সেই জেলে আবার তাকে নিয়ে যাওয়ার জন্য যে কনভয়, সেই কনভয় প্রস্তুত করা হচ্ছে। র্যাফেন জওয়ানদের আবার ডেকে পাঠানো হয়েছে এবং করিডোর করে, অর্থাৎ গোটা রাস্তাতে কিন্তু একাধিক জায়গায় পুলিশ পিকেট রয়েছে, অর্থাৎ পুলিশ কর্ডন করেই কিন্তু সঞ্জয় রায়কে আবারও প্রেসিডেন্সি জেল পর্যন্ত নিয়ে যাবে। এবং তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে আজকে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তাকে আজকে দোষী সাব্যস্ত করার পর তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন এবং সেই সাজা ঘোষণা হওয়ার পর তাকে এখন আবারও প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে। এবং বাইরে যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন, সাধারণ মানুষ যারা সকাল থেকেই অপেক্ষায় ছিলেন এই সাজা, কি সাজা হয়, কি সাজা ঘোষণা করেন বিচারক, সেদিকে তারা তাকিয়েছিলেন। তারাও কিন্তু কোথাও গিয়ে সম্পূর্ণরূপে যে সন্তুষ্ট হতে পেরেছেন তা বলা যায় না। তার কারণ কোথাও গিয়ে তারা সকলেই চাইছিলেন যে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হোক, এই দাবি কিন্তু তারা জানাচ্ছিলেন। 66 নম্বর তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং 103-এর এ খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং 3টে সেকশনেই ফাইন, আরো জেলের জেলের প্রভিশন রেখেছেন। এবং আদালতেও জানিয়েছে যে সিবিআই এর পক্ষ থেকে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাকে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল, কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয়, সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না। আমি 66 বিএনএস এর এবং 64 এবং 103-এর একের ধারায় সেখানে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন এবং স্টেটকে নির্দেশ দিয়েছে ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। অ্যাডভোকেট আনিসুর রহমান। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, নিঃসন্দেহে বড় খবর, যে খবরের দিকে তাকিয়েছিল কোচবিহার থেকে কাকদ্বীপ, এমনকি প্রবাসী বাঙালিরাও যারা রাস্তায় নেমেছিলেন, যারা বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস, আজকে 2:40 কক্ষে আসেন বিচারক এবং 2:55-এর মধ্যে চলে যান, তার মধ্যেই রায় দিয়ে যান। অনিকেত মাহাতো আমাদের সঙ্গে রয়েছেন। অনিকেত, আপনারা রাস্তায় নেমেছিলেন দিনের পর দিন, আপনারা বৃষ্টি ভিজেছেন, রোদে পুড়েছেন, আজকের এই রায় দেখার পর আপনার প্রতিক্রিয়া? বলার এটাই, সেটা হচ্ছে মাননীয় বিচারক প্রাইমারি চার্জশিট এবং হচ্ছে বায়োলজিক্যাল এভিডেন্স এবং পুরো ভার্ডিক্টটা এলে আরো কম্প্রিহেন্সিভ প্রতিক্রিয়া জানানো সম্ভব, কিন্তু যেটুকু সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি তাতে যে জায়গাটা সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এটা একটা এই বিচারের পথে ন্যূনতম পদক্ষেপ বলে আমি মনে করি। কিন্তু এই ছাড়া বাকি কারা অভিযুক্ত, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো দেওয়া হচ্ছে না, কেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এখনো জামিনে মুক্ত, এই কেসের বাইরে তারা কেন, এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাব করলো কার জন্য, এই যাবতীয় যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ অব্দি আমরা মনে করি না ন্যায় বিচার করবো।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তুমি সকাল থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলে, বিভিন্ন মঞ্চ যারা আছেন তাদের সঙ্গে কথা বলছিলে, আমজনতার সঙ্গে কথা বলছিলে। ঘড়ির কাঁটা 3:05, ঠিক একটু আগেই 10 মিনিট আগেই বিচারক তার কক্ষ ছেড়ে বেরিয়ে গেছেন। প্রাথমিক রিয়াকশন আমজনতা কি বলছে? রাস্তায় নামবেন তারা? ধরা পড়েনি, তারা যতদিন না সামনে আসছে ততদিন তো প্রথম ধাপও কমপ্লিট নয়। একজন ক্রিমিনালের ট্রায়াল শেষ হয়েছে। কোয়ান্টাম পানিশমেন্ট এটা কি হলো? দেখুন, এইটা তো বিচারকের উপরে। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে মানব, তিনি কনস্টিটিউশনের উপরে বেস করে যেটা মনে করেছেন সেটাই দিয়েছেন, তার সেটাকে ক্রিটিসাইজ করতে পারি না। আমাদের যেগুলো অ্যাপিল করার জায়গা আছে সেটা উচ্চতর আদালতে, তখন দেখা যাবে যে আদালতে অ্যাপিল করে কি পাওয়া যায়। তাপস প্রামাণিক, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে। আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। বারংবার সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছিল এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম, কিন্তু আজকে আদালত যেটা মনে করেছে যে এই ঘটনা রেয়ার নয়। সব দিক ভাবনা চিন্তা করে একটু আগে আমরা দেখছিলাম বামপন্থী আইনজীবী যারা আছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা বললেন রাজ্য পুলিশ এবং পরবর্তী সময় সিবিআইয়ের তরফ থেকে যে তথ্য প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করেই বিচারক এই রায় দিয়েছেন। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। আজকে দেখেছিলাম কিছু সময় পর থেকেই সঞ্জয়ের আইনজীবী যারা আছেন তারা কৌশল বদলাতে শুরু করে দিয়েছিলেন, বোধহয় সেটাই খেটে গেল। শুভদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। রাজা, তুমি ইতিমধ্যেই জেনে গেছো যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। পাশাপাশি তিনি বলেছেন, বিচারক বলেছেন এটা বিরলতম ঘটনা নয়। তোমার ব্যাখ্যা জানতে চাইব। দেখো, বিচারকের যে মনস্তত্ত্ব, বিচারক কি ভেবে এটা বলেছেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিমত এবং তার নির্দেশ, তার রায়। এটা নিয়ে আমরা কোনো আলোচনা করতে পারি না, সেই ধৃষ্টতা আমাদের থাকা উচিত নয়, নেইও। কিন্তু এই রায় নিয়ে কিন্তু নানা রকমের সমালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হাটে বাজারে, যেটা প্রত্যাশিত, এবং রায় নিয়ে সমালোচনা করতে কোথাও কোনো বিধিনিষেধ নেই। আপাতত যেটা বলার সেটা হচ্ছে আজকে আমাদের কি জানার ছিল, সঞ্জয় দোষী কি দোষী নয় এটা তো জানার ছিল না। সঞ্জয়ই দোষী, আপাতত আর কেউ দোষী নয়, এইটা আগেই বিচারক বলে দিয়েছিলেন। জানার ছিল হচ্ছে তার কি সাজা হয়। এমনকি আজকে যখন সঞ্জয় আত্মপক্ষ সমর্থনে যখন বলে যাচ্ছিল নানা কথা, তখনও বিচারক তাকে বলেন যে বিচার নিয়ে আপনাকে বলতে বলা হয়নি দোষী কি দোষী নন, আপনাকে বলতে বলা হয়েছে সাজা, যে সাজা হতে পারে সেটা নিয়ে আপনি কি মনে করছেন। ফলে আজকে 1 পয়েন্ট এজেন্ডা দেশবাসীর ছিল জানার ক্ষেত্রে যে কি সাজা হয়। যদি এক কথায় বলতে বলো, বৃহত্তর জনসমাজ ধরে নিয়েছিল এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার একটা কেস এবং মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই, কিন্তু তা হয়নি। বিচারক তার বুদ্ধি বিবেচনা যুক্তি দিয়ে মনে করেছেন এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা নয়। এটা কেন, এটা সবথেকে ভালো বিশেষজ্ঞ যারা তারাই বলতে পারবেন, তাদের উপরেই ছেড়ে দেওয়া ভালো। তবে এই রায়ের ফলে দু রকমের প্রতিক্রিয়া তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। একটা অংশ মনে করছে যেহেতু এই মামলার কো-কানেক্টেড মামলার আর একটা মামলা রয়েছে, সেই মামলাটাও পাশাপাশি সেই তদন্ত এখনও চলছে, ফলে মৃত্যুদণ্ড হয়ে গেলে পরে, যদিও মৃত্যুদণ্ড যদি হতো তাহলে যে সঙ্গে সঙ্গেই কাল পরশু বা 1 বছরের মধ্যে এক্সিকিউশন হতে এমন নয়, মৃত্যুদণ্ড কার্যকর হতে যথেষ্ট সময় লাগে, অনেকগুলো ধাপ আছে, সেটা একটা দিক। আর যারা মনে করেছিলেন আউটরাইটলি একে আর কোনোভাবেই বাঁচিয়ে রাখা উচিত নয়, তারা আজকে ভগ্ন হৃদয় হবেন। দ্যাট সিম্পল, মানে এটাই ভেরি সিম্পল যে আজকে জনসমাজে দু রকমের প্রতিক্রিয়া হবে এবং আমরা তাই শোনাচ্ছি মানুষজনকে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই রায় জানার পর দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়া জানিয়েছেন, আপনাদের শোনাই তিনি কি বলছেন। আসল দোষী ধরা পড়লো কেন জানলাম না, যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে, তারপর 10, 12 বছর 15 বছর পরে সে ছাড়া পেয়ে যাবে। তাহলে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই যদি সাজা হয়, কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে, কেউ চায়নি। এই সরকার বলেছে আমরা অনেকটা করে দিয়েছি, তো সুপ্রিম কোর্ট আসার পরে কি হলো? আর পশ্চিমবাংলায় একটা মানুষও বিশ্বাস করে না যে সত্যিকারের সমাধান হয়েছে বা সব প্রশ্নের উত্তর এসেছে। ট্রায়াল হয়েছে, সাক্ষ্য হয়েছে এবং দোষী প্রমাণিত হয়েছে সঞ্জয় রায়। এবার এই দোষী প্রমাণিত হওয়ার পর কোন সাজা দেয়া হবে, অর্থাৎ
এই ধর্ষণ এবং খুনের ধারাগুলিতে দোষী প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড না সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারকের সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এই পৈশাচিক ঘটনায় ফাঁসি চাই। তিনি প্রথম রাস্তায় নেমেছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল, কলকাতা পুলিশ তাদেরও সিদ্ধান্ত ছিল যে যাকে ধরা হয়েছে তার ফাঁসি চাইবে। পরবর্তীকালে সেটা সিবিআই এর হাতে গেছে তদন্তটা। তো এখন এই যে শাস্তিটা কোনটা দেয়া হবে, ফাঁসি দেয়া হবে না যাবজ্জীবন দেওয়া হবে, এটা কিন্তু একেবারেই বিচারকের সিদ্ধান্ত। দোষী প্রমাণের পর, দোষী প্রমাণিত হয়ে যাওয়ার পর কোন শাস্তি দেওয়া হবে, যেটা নিয়মাবলীতে লেখা আছে যে এই যাবজ্জীবন নাকি ফাঁসি বা মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট, এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে বিচারকের। এক্ষেত্রে বিচারক সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবনের রায় দিয়েছেন, ফাঁসির রায় দেননি। আমরা শুধু মনে করিয়ে দেব যে গত কয়েকদিন আগে পরপর কয়েকটা এই ধরনের কপিটা পেতে চলেছে, ওখানে উনি ইলাবোরেট করবেন কি উনি লিখেছেন সেইটা হওয়ার পর লাস্ট দিনকে তো জজ সাহেব বলেছে there has been some confusion. He has criticized the মৃত্যুদণ্ড নয়, তিলোত্তমা ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবনের সাজা শোনালেন শিয়ালদা কোর্টের বিচারক। অন ডিউটি মৃত্যু বিরলতম ঘটনা নয়, এই ফাঁসি নয়, তাই ফাঁসি কোনোভাবেই নয়। পর্যবেক্ষণ বিচারকের সঞ্জয়ের 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 5 বছরের জেল। আমরা চলে যাবো নিউজরুম থেকে, রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়ের কাছে। রাজা, আজকের বিষয় তো মিটল যে সাজা শুনিয়ে দিল কোর্ট, সাজা শুনিয়ে দিলেন বিচারক, কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এর হাতে 900 ঘন্টার ফুটেজ আছে। এরপর কি হতে চলেছে তাহলে? দেখো চয়নিকা, এই মুহূর্তে খুব বস্তুনিষ্ঠভাবে যদি বলতে হয়, সিবিআই এর ওপর কিন্তু চাপ আরো বাড়লো, জনসমাজে সিবিআই এর ওপর চাপ বাড়লো। আমরা কাদের নিয়ে ডিল করি? সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভাবনা আমাদের কাছে সব থেকে বেশি দামি। সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্ন ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছিল যে সিবিআই যখন বৃহত্তর ষড়যন্ত্রের কথা মুখে আদালতে জানিয়েছিল, চার্জশিটে সেটা বলল না কেন? তার মানে তথ্য প্রমাণ দিতে পারেনি, সেটা এখনো ঝুলে রয়েছে। আজকে যখন সিবিআই তার বারবার সওয়াল করলেন, সিবিআই এর আইনজীবী যখন বললেন এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, বাংলা কথা তাকে বাঁচিয়ে রাখা উচিত নয়, এই তো মৃত্যুদণ্ড, সেটা যখন হলো না, বিচারক তাহলে কনভিন্সড হলেন না? এটা সহজ, বিচারককে তার মানে সিবিআই কনভিন্স করতে পারলো না তথ্য প্রমাণাদি দিয়ে। এই সমালোচনা কিন্তু আজকে জনসমাজে আরো বাড়বে, এবং পুলিশ এবং সিবিআই দুটো ফোর্সকেই কিন্তু, দুটো বাহিনীকেই এতদিন ধরে মানুষ সমালোচনা করছেন। আমি বলছি যারা আনবায়াসড মানুষ, যাদের কোনো রাজনীতির কালার নেই, এমন মানুষের সংখ্যাই বেশি। এখন সিবিআই এর ওপর কিন্তু চাপ আরো বাড়লো যে আপনারা এমন একটা তদন্ত করলেন যে প্রথমত একজন, দ্বিতীয় জনের নাম বের করতে পারলেন না, অথচ তার ওপর আবার এমন তদন্ত করলেন এবং এমন জিনিসপত্র আদালতে পেশ করলেন, এমন তথ্য প্রমাণাদি দিলেন যে বিচারককে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এটা কনভিন্সই করাতে পারলেন না। সুতরাং সিবিআই কিন্তু এখন চাপে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে আমি চয়নিকা রয়েছি। আপনি জানেন রায় ঘোষণা হয়ে গেছে, যাবজ্জীবন কারাদণ্ড। আপনার প্রথমে প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, এখানে বিজেপি নেতা বা অভিনেতার বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসেবে বলি, যারা এই আন্দোলনের মধ্যে ছিলেন, যারা প্রত্যেকটা ঘটনা প্রত্যক্ষ করেছেন, তারা কেউই এই রায়তে খুশি তো নয় এবং অসন্তুষ্ট। মানে প্রথম কথা হচ্ছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে
সিবিআইকে বোঝাতে হবে কেন আর প্রমাণ দিয়ে, বা কাউকে প্রমাণ দিয়ে বোঝাবার কি আছে? সম্মানীয় বিচারক যিনি রয়েছেন, যিনি রায়দান করেছেন, তার রায় শিরোধার্য, কিন্তু তিনি কি এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস? নিজে কি বিভিন্ন তথ্য প্রমাণ থেকে তিনি জানেন না বা জানতেন না? জানি না তাকে যাবজ্জীবনে দণ্ডিত করা হলো কেন? এরকম নৃশংস হত্যাকাণ্ডে তথ্য প্রমাণের ভিত্তিতে আজকে শুধু সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার যে রায়, সেই রায় তার দেওয়া হলো। কেন ফাঁসি নয় কেন? আমার বেশ কিছু বন্ধু ফোন করে বলছিলেন, আচ্ছা ফাঁসির রায় যদি হয়ে যেত তাহলে কি সঞ্জয় আমি একা মারা যাব কেন, তাহলে বাকিদের নাম বলে দিই, সেটা বলে দিত? তো এই প্রশ্নগুলো জনমানসে উঠছে। আমি জানি না, আমার বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে। তবে এইটা একটাই কথা বলি যে যারা যারা জড়িয়ে ছিল, তথ্য প্রমাণ যেভাবে নষ্ট হয়েছে, সিবিআই ঠিক কতটা চুপ করে রয়েছে এবং কেন করে রয়েছে, আমার নিজের মনে হয়েছে। রুদ্রনীল, আপনার কাছে আমি এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো। আপনি একটা জোরালো দাবি তুলছেন যে তথ্য প্রমাণ লোপাট, এবং এই দাবি আপনি নয়, বিভিন্ন মহল থেকে তোলা হয়েছে, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তোলা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ। 5 মাস কেটে গিয়েছে, অলরেডি বিভিন্ন তথ্য সাবমিট করে দেওয়া হয়ে গেছে। আপনার কি মনে হয় এরপর হাতে সিবিআই এর সত্যি আর কিছু রয়েছে যেটা পরবর্তীকালে পেশ করলে এই কেসের ভবিষ্যৎ বদলে যেতে পারে? দেখুন, আমি তো মানে ভবিষ্যৎ দ্রষ্টা নই, তবে আমি এইটুকু বলতে পারবো যে সিবিআই আমার মনে হয়েছে যে কোন একটা স্ট্র্যাটেজি মেনটেন করে চলছে। কারণ তাদের স্ট্র্যাটেজি মেনটেন এই কারণে করতে হয়েছে, এই হত্যাকাণ্ড রাজ্য প্রশাসনের প্রচুর গুরুত্বপূর্ণ ব্যক্তির সহযোগিতায় যে ঘটেছে তা আবাল বৃদ্ধ বনিতা কিন্তু জানে। যেখানে ক্রাইম বা ক্রিমিনালদের পক্ষে রাজ্য প্রশাসন জড়িয়ে থাকে, সেখানে কিন্তু আর একটা তদন্তকারী সংস্থাকে খুব অত্যন্ত পদক্ষেপ নিতে হয়। তারা যদি আগে থেকে তাস খেলে ফেলে তো তাহলে সেই তাস নিয়ে কিন্তু আর বেশি দূর যাওয়া যাবে না। কারণ ক্রিমিনালদের পক্ষে রাজ্য প্রশাসনের লোক রয়েছে এবং তারাও যে আইন কানুনকে ঘোরাতে জানে, পেঁচে ফেলতে জানে, এটাও নিশ্চয়ই সিবিআই জানে। আমার মনে হয় রায় তো এখানে শেষ নয়, হাইকোর্টের দিকে আমাদের অপেক্ষা রয়েছে। আমার মনে হয় সিবিআই যে ধরনের এভিডেন্স কালেক্ট করেছে, 50 জনের যে তথ্য প্রমাণ, সেটা নিয়ে বিচারক যা রায় দিলেন মাথা পেতে নিয়েছি আমরা, এটাই নিয়ম। কিন্তু শুভজিৎ, দেখো একটু আগে আমরা এখানে শুনছিলাম, এখানে তিলোত্তমার আইনজীবী যারা আছেন তারা বেরোতে বলছিলেন যে একটা ফল্ট ছিল সিবিআই তদন্তে, এমনটাই তারা মনে করছেন। তিলোত্তমার মা বাবা তারাও কিন্তু একই সন্দেহ প্রকাশ করে গেছেন। তারা যে সন্দেহগুলো প্রকাশ করেছিলেন, প্রথমত তিলোত্তমার মা বাবা গত শনিবার আমাদের ওখানে গেছিলেন, তারা বলছিলেন যে সিএফএসএল রিপোর্ট, সেখানে স্পষ্ট উল্লেখ আছে কোনো রকমভাবে অকুস্থলে ধস্তাধস্তি চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে সিবিআই কেন ক্লিয়ার করলো না কোনটা অকুস্থল কোনটা অকুস্থল নয়? তারা যে প্রশ্ন তুলেছেন, ডিএনএ রিপোর্ট অ্যানালিসিস করে দেখা গেছে, তারা যেটা দাবি করেছিলেন তিলোত্তমার বাবা মা, যে ডিএনএ রিপোর্ট অ্যানালিসিস করে দেখা গেছে একাধিক ব্যক্তির উপস্থিতি, এই কথা কেন জানানো হলো না? এই প্রশ্নগুলো উঠতে শুরু করে দিয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টে যখন আমরা দেখেছিলাম একের পর এক স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে, তখন একটি রিপোর্ট দেখে সম্ভবত শুনানির দ্বিতীয় দিন সুপ্রিম কোর্টে বিচারপতি বলেছিলেন যে তিনি তার 30 বছরের কর্মজীবনে এইরকম দেখেননি এইরকম 30 বছরের কর্মজীবনে। তাহলে এই ধরনের কি জিনিস দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে? তাহলে কি সেটা এই লোয়ার কোর্টে ট্রায়াল করে প্রডিউস করা হয়নি সেই ধরনের কিছু? এই প্রশ্ন কিন্তু এক একটা মহলের থেকে ইতিমধ্যে উত্তর শুরু করে দিয়েছে। এখানে যারা আছেন বামপন্থী আইনজীবীরা, একটু আগেই দেখছিলাম 2:30 নাগাদ তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা বললেন যে বিচারক কি করবেন, তাদের কাছে যে তথ্য প্রমাণ প্রডিউস করা হচ্ছে তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তো রায়টা দেওয়া হয়, বিচারক সেটাই করবেন। 2:30 নাগাদ বলছিলেন বামপন্থী আইনজীবী যারা আছেন। অর্থাৎ অনেকগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উত্তর শুরু করে দিয়েছে। এবং রাজা যে কথা বলছিল সেই প্রশ্নই কিন্তু আমজনতার মনেও, এখানে কোথাও গিয়ে সিবিআই এর ইনভেস্টিগেশন নিয়ে প্রশ্ন তুলছে আমজনতার একটা বড় অংশ। তিলোত্তমা ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা শোনালেন শিয়ালদা কোর্টের বিচারক। বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, তাই ফাঁসি নয়। পর্যবেক্ষণ বিচারকের সঞ্জয়ের 50,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো 5 বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজ গোটা দেশের নজর ছিল, গোটা দেশ কেন বলা ভালো, গোটা বিশ্বের নজর ছিল যে সঞ্জয় রায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়ে গেছে, তাকে নিয়ে কি রায় দেয় আদালত। এবং তারপর দেখা গেল যে ঠিক 2:45 মিনিটে 210 নম্বর কোর্ট রুমে ঢুকলেন বিচারক
এবং সেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। দেবলীনা দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে অভিনেত্রী দেবলীনা দত্ত রয়েছেন। দেবলীনা দেবী, আপনার থেকে জানতে চাইবো আজ যে রায় ঘোষণা করা হয়েছে তাকে আপনি কিভাবে দেখছেন? আমি কোনোভাবেই দেখছি না, মানে আজকে যে রায় ঘোষণা করা হয়েছে এরকম একটা কিছু যে হবে, মানে নয় যাবজ্জীবন নয় ফাঁসি, কিছু একটা চরম শাস্তি যে হবে সেটা তো ঘটনা 48 ঘন্টার মধ্যেই আমরা জানতাম, তখন সঞ্জয় রায়কে ধরা হয়েছিল। তো এটা এমন কি যে বড় ঘটনা আমি কিছুতেই বুঝতে পারছি না। মানে সঞ্জয় রায় তো অ্যারেস্ট হয়ে গিয়েছিল 48 ঘন্টার মধ্যে, আজকে 5 মাস পরে তার শাস্তি ঘোষণা করা হলো। তো একটা তো শাস্তি সে পেতই যে চরম অপরাধ সে করেছে। তাহলে সঞ্জয় রায় যারা এই অপরাধটা করেছে তাদের মধ্যে একজন, তার যাবজ্জীবন হলো, আর বাকিরা বাড়িতে বসে পা দোলাচ্ছে, তারা তো ধরাও পড়েনি। তো আমার মাথা ব্যথা বাকিদের নিয়ে, কেননা যতজন ফরেনসিক এক্সপার্ট আছেন তারা প্রত্যেকে বলেছেন যে একজনের পক্ষে এই কাজ করা সম্ভব না। আমি বলছি না, আমি তো কিছুই বুঝি না, তারা বলেছেন। তো তাহলে বাকিরা কোথায়? সঞ্জয় রায় তো শাস্তি একটা না একটা কিছু হতোই, তো হলো, কিন্তু বাকি খুনিরা কোথায়? তারা আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না তো? আমি খুবই ইনসিকিউর ফিল করছি, খুবই। দেবলীনা, আর আপনার কাছে একটা প্রশ্ন, আমি নিউজরুম থেকে রাজা বলছি, আপনাকে আরো একবার স্বাগত জানাই। দেখুন, আজকে সিবিআই এর আইনজীবী যখন সওয়াল করছিলেন শেষের দিকে, সিবিআই এর আইনজীবী বলছিলেন যে বড় ইনস্টিটিউশনগুলোতে, এডুকেশনাল ইনস্টিটিউশনে যারা ছেলে মেয়েদের পড়তে পাঠান সেই সমস্ত বাবা মাও তারাও অত্যন্ত এই ভয়ের মধ্যে আছেন, আশঙ্কার মধ্যে আছেন। তাদেরকে নিশ্চিন্ত করবার জন্য সুরক্ষার দিক থেকে এইটা মৃত্যুদণ্ড হওয়া উচিত, এই যুক্তিটা আজকে সিবিআই বলছিল। শেষ পর্যন্ত সেটা কি থাকলো না থাকলো না? আমার বিশ্বাস যদি সঞ্জয়ের মৃত্যুদণ্ড হতো তাহলেও কোনো বাবা মাই নিশ্চিন্ত হতেন না। যেসব বাবা মারা, প্রচুর বাবা মা আছেন যারা আমারই সামনে বলেছেন যে ডাক্তারি পড়াবো ভেবেছিলাম ছেলেকে, কিন্তু ডাক্তারি পড়াবো না, সিদ্ধান্ত বদলে ফেলেছেন তারা এই ঘটনার পর। তো এইটা যদি মৃত্যুদণ্ড হতো তাহলেও কেউ নিশ্চিন্ত হতো না, কারণ এতটা মূর্খ কাউকে ভাবার কারণ নেই যে সবাই জানেন যে নাকি সঞ্জয় রায় একমাত্র দোষী এবং তার শাস্তি। যদি তাই হতো তাহলে সিবিআই এর কাছে কেসটা গেল কেন? এই তো ধরাই পড়ে গেছিল 48 ঘন্টার মধ্যে। তার চেয়েও বড় কথা, সিবিআই এর রিপোর্ট বলছে প্রমাণ লোপাট হয়েছে, এটা আমি বলছি না, সিবিআই বলেছে যে প্রমাণ লোপাট হয়েছে। তো সঞ্জয় রায় একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার, তার করা খুনকে চাপা দেওয়ার জন্য প্রমাণ লোপাট হতে হলো? বাবা, সঞ্জয় রায় যে এত ইম্পর্টেন্ট একজন ব্যক্তি আমি তো বুঝতেই পারিনি আর কি। অনেক ধন্যবাদ দেবলীনা দেবী। কথা বলছিলাম দেবলীনা দত্তের সঙ্গে এবং তিনি যথেষ্টই হতাশ এবং তিনি বলছেন যে ভাবা যায় না যে বিষয়টি সামনে এলো এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। জয়নিকা আসবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক আন্দোলনের নেতা, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, শুভজিৎ রয়েছি। ডক্টর গোস্বামী, আগে আপনার চট করে প্রাথমিক রিয়াকশনটা নিয়ে নেই, তারপর বাকি প্রশ্ন। দেখুন, ফাঁসির বদলে এই যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এতে আমি একটা পজিটিভ ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে এমনিতেই সভ্য দেশে ফাঁসি আজকাল হয় না, সেটা একটা বিষয়। আর দ্বিতীয় যেটা বিষয়, যে এই যে বর্তমান দুই সরকার, কেন্দ্রে এবং রাজ্যে যে দুই সরকার, তাদের বোঝাপড়ার জন্যই তো ধামাচাপা পড়ছে, এখনো সব বাকি অপরাধীরা ধরা পড়লো না। কিন্তু চিরকাল নিশ্চয়ই সরকার থাকবে না, গণতন্ত্রের সরকার পরিবর্তন হয়। যদি কখনো সেটিংয়ের সরকার দুটি চলে গিয়ে অন্য সরকার আসে এবং তারা যদি চায় তাহলে কিন্তু প্রকৃত সত্য উদ্ধার করতে পারবে এবং সঞ্জয় রায়কে জেলে গিয়ে জেরা করতে পারবে। তখন হয়তো বাকি অপরাধীদের চেনা গেলেও যেতে পারে, সেই সম্ভাবনাটা থাকলো যেটা। ডক্টর গোস্বামী, আপনাকে একটু থামাচ্ছি, সরি, আপনি আমাদের সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের হৃদয়কে সান্ত্বনা দিতে পারছেন না এই নির্দেশ শোনার পর। শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, এই ধরনের নরপিশাচের চরমতম সাজা হওয়া উচিত। এটা রায় শোনার পর ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম, আমাদের থেকে মামলা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার মানে সিএম কোথাও এই বাক্যবন্ধটির মাধ্যমে এটা বলতে চাইছেন, মামলা যদি পুলিশের হাতে থাকতো তাহলে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে প্রমাণ করতে পারত পুলিশ। সম্ভবত তার একটা ইন্টারপ্রিটেশন এটা হলেও হতে পারে। অর্থাৎ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আবার বলি আপনাদের, এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম, আমাদের থেকে মামলা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ সুবর্ণবাবু, আপনাকে থামিয়েছিলাম, সরি, বলুন প্লিজ। হ্যাঁ, এই কথাই আমরা বলছিলাম। দেখুন, মামলা কেউ রাজ্য সরকারের থেকে কেড়ে নেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলছিলেন আর 4 দিন পরে সিবিআইকে দেবো, 5 দিন পরে সিবিআইকে দেবো। কোর্ট সেটা 4 দিন 5 দিন সময় দেয়নি, সেদিন হচ্ছে যে 1 দিনের মধ্যে দিয়েছিল, এইটুকুই। আর দ্বিতীয় যে বিষয়টা, যেটা হচ্ছে যে হ্যাঁ, সঞ্জয় রায় ফাঁসি দিলে অনেকেরই সুবিধা হতো। সেটা হচ্ছে যারা এখনও ধরা পড়লো না, যে অপরাধীরা এখনও অবধি পর্দার আড়ালে রয়ে গেছে, যাদেরকে সিবিআই এবং কলকাতা পুলিশের যোগসাজশে, রাজ্য এবং কেন্দ্রের যোগসাজশে যাদের এখনও অবধি আড়ালে রাখা গেছে, তারা ভবিষ্যতে আর কোনোদিনই তাহলে তাদের পরিচয় জানা যাবে না যদি সঞ্জয়কে ফাঁসি দিয়ে নিকেশ করা যায়। ফলে হচ্ছে যে আমি মনে করি যে সঞ্জয় রায়ের যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এটা একদিক দিয়ে সঠিক হয়েছে। ভবিষ্যতে কোনো সরকার, রাজ্য এবং কেন্দ্রে তারা যদি চান যে হচ্ছে প্রকৃত তদন্ত বেরিয়ে আসুক, প্রকৃত নামগুলো, প্রকৃত অপরাধীদের পরিচয় বেরিয়ে আসুক, তাহলে অন্তত এই সঞ্জয় বুঝতে পেরেছি। অসংখ্য করা যায় সম্ভাবনা থাকবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর গোস্বামী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটু আগে বলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন তার বক্তব্যটা শোনাই একবার দর্শকদের। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। রাজা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তা তো শোনালাম দর্শকদের, দুবার শোনালাম। রাজা, দেখো আজকে সকাল পর্যন্ত তুমি আমার সঙ্গে সহমত হবে, ম্যাটার অফ ফ্যাক্টের উপর নির্ভর করে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হচ্ছিল যে মাটিগাড়া, কুলতলি, জয়নগর, তপসিয়া কিংবা গুড়াপ, সেখানে রাজ্য পুলিশ তদন্ত করেছে, কোথাও 52 দিনে, কোথাও 57 দিনে ফাঁসি হয়েছে। আজকে 2:55 পর থেকে ইতিমধ্যে দেবাংশু তিনি পোস্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যে রাজ্য পুলিশ এই ক্ষেত্রে এই ফাঁসির সাজা করিয়েছে, কেন্দ্রের সিবিআই কি করলো? নতুন ন্যারেটিভ বা ওই পুরনো ন্যারেটিভটা আরেকটু অ্যাডভান্স করা হলো। অবশ্যই শেষের দিকে তো সিবিআই যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল, ফলে এখন মুখ্যমন্ত্রী তিনি তো তৃণমূলেরও নেত্রী, শাসক দল কিছুতেই, রাজ্যের শাসক দল এই সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না। শাসক দল এই সুযোগ রাজনৈতিকভাবে কাজে লাগাবে। তার প্রথম পদক্ষেপটা আমরা দেখে ফেললাম ইতিমধ্যেই। তিনি পরিষ্কার তুলনা করে বললেন, যদি এই মামলা পুলিশের হাতে থাকতো আমরা ফাঁসির অর্ডার করিয়ে দিতাম। তার মানে আমরা বিচারককে এমনভাবে কনভিন্স করতে পারতাম যে ফাঁসি ছাড়া কোনো গত্যন্তর থাকতো না। সুতরাং রাজনীতি আগেও ছিল, রাজনীতি আবার শুরু হয়ে গেছে, এই রাজনীতি অনন্ত। শুভজিৎ, এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা হচ্ছে, তিলোত্তমার মা বাবার বুকের পাথর নামলো না, অসংখ্য মা বাবার বুকের পাথর নামলো না, যারা রাত জেগেছিলেন, যাদের শিশু কন্যা আছে, যাদের কলেজে পড়ে এমন বালিকা আছে,
এমন স্কুলে যায় এমন বালিকা আছে। রাজা শনিবার দিন আমরা তিলোত্তমার বাবা মাকে যেমন বসিয়েছিলাম, শুক্রবার দিন যে রায় ঘোষণা হচ্ছে গুড়াপে সেই নাবালিকার বাবা মাকেও বসিয়েছিলাম। তারা অন ক্যামেরা বলেছিলেন পুলিশি তদন্তে তারা সন্তুষ্ট, পুলিশের উপর তাদের আস্থা ছিল। তখন তিলোত্তমার বাবা সরাসরি বলেছিলেন যে আপনাদের ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে কেসটা ছিল অ্যান্ড মার্ডার, কিন্তু এক্ষেত্রে এটা তিলোত্তমার বাবার ভার্সন শনিবার দিন বলে গেছেন আমাদের চ্যানেলে বসে। তিলোত্তমার বাবা বলছেন যে এক্ষেত্রে ছিল মার্ডার অ্যান্ড রেপ, এটা সম্পূর্ণ আলাদা। তিনি সরাসরি বলেছেন যে তথ্য প্রমাণ লোপাটের জন্য, কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগানো হয়েছিল। অবশ্যই দেখুন, এটা তাদের ব্যাখ্যা, তার মা বাবার ব্যাখ্যা যে খুন আগে না, মানে খুন করতেই চাওয়া হয়েছিল না ধর্ষণ করতেই চাওয়া হয়েছিল, এটা তো তাদের পার্ট। কিন্তু কোনো রেপ মার্ডার বা মার্ডার রেপ যাই হোক না কেন, কোনোটার সঙ্গে কোনোটা তুলনীয় নয় বলে আমরা মনে করি। কোনো তুলনা চলে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটাই নারকীয় ঘটনা এবং প্রত্যেকটাই নক্কারজনক। প্রশ্ন এখানে এটাই উঠবে, যেটা তুমি এক্ষুনি যে প্রসঙ্গটা তুললে, যে পুলিশের হাতে যে কটা মামলা ছিল সেইগুলো খুব দ্রুত একেবারে ফাঁসির অর্ডার করিয়ে দেওয়া গেল, সেইগুলো কনভিন্স করিয়ে আদালতকে, সে যে আদালতই হোক না কেন, রাজ্যের আদালত তো, কিন্তু এই আদালতকে, যে আদালত এখানে মামলা করলেন সেই আদালতকে কিন্তু কনভিন্স করানো গেল না। ফলে এই তুলনাটা আসবেই এবং শাসক দল তারা এই সুযোগের সদ্ব্যবহার করবে। রাজনীতিকরা রাজনীতির কথাই বলেন। শুভজিৎ, সঙ্গে থাকো রাজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে আরেকবার শোনাই দর্শকদের। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, বিজেপি কংগ্রেস আজ পর্যন্ত গালাগালি কম দিয়েছে? বিজেপি যেভাবে গালাগালি দিয়েছে সেগুলো খবরে কাগজে লেখা যায় না, টিভি স্থানে বলা যায় না। তাদের তো এমনি জেল হওয়া উচিত তাহলে সেই সমস্ত কেস হলে। দাদা, আজকে চিন্ময় প্রভুর শুনানি ছিল, আজকেও শুনানি হয়নি এবং এমন ভাবে রাখা হচ্ছে। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবর, মৃত্যুদণ্ড নয়, তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা শোনালো শিয়ালদা আদালত। এবং শিয়ালদা আদালতের এই সাজা ঘোষণার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৃশ্যতই বুঝিয়ে দিলেন তিনি অসন্তুষ্ট। ফাঁসি হলে তিনি তবে সন্তুষ্ট হতে পারতেন, এই রায়, এই নির্দেশে তিনি যে সন্তুষ্ট নন তেমনটাই পরিষ্কার জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমার সঙ্গে। সুপ্রিয়, আমি সুপ্রিয়র কাছে যাব, তবে সুপ্রিয়র কাছে যাওয়ার আগে আরও একবার শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন একদম শিয়ালদা কোর্ট চত্বর থেকে। আমি শুভজিতের কাছে একবার যাই। শুভজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধুমাত্র একজন প্রশাসনিক প্রধান হিসাবে নয়, তিনি কিন্তু তার কথার মাঝে এটাও বললেন আমি একটি দলের নেত্রীও। সেখান থেকেও আমি বলছি এই মামলা যদি পুলিশের কাছে থাকতো তাহলে পুলিশ সহজেই ফাঁসির সাজা ছিনিয়ে আনতে পারতো। দ্বীপের আগে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ বেঙ্গল সফরে যাওয়ার আগে যে বক্তব্য রেখেছিলেন আজকে সকালে, সেখানেও তিনি বলেছিলেন তিনিও ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন। সিজার আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। সিজারের কাছে একটু যাব, কিন্তু আইনজীবী মহলে একটা প্রশ্ন ইতিমধ্যে, রাজার কাছে একটু যাই তাহলে। রাজা, আইনজীবী মহলে একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। দর্শকদের সুবিধার্থে আরেকবার এই প্রশ্ন করতে হয় যে দেখো, একটা চ্যাপ্টারের আংশিক ক্লোজ হয়তো আজকে হলো এই রায়ের পর 2:55 পরে, কিন্তু আরেকটা চ্যাপ্টার পরপর দুদিন আদালত কক্ষে দাঁড়িয়ে সঞ্জয় বলছে আমাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে, কেন ফাঁসিয়েছে, কি উদ্দেশ্য ছিল, কিভাবে ফাঁসিয়েছে, এই প্রশ্নগুলো কি পরবর্তী চ্যাপ্টারকে রিওপেন করতে পারে? করলেও করতে পারে শুভজিৎ। দেখো, সবসময় আদালত শেষ কথা, কিন্তু জনতার থেকে তো আদালত বড় নয়। আর জনতা, রাষ্ট্রের মানুষ শেষ কথা। রাষ্ট্রের মানুষের মঙ্গলের জন্যই তো আদালত হোক, পুলিশ হোক, কোর্ট হোক, সবই তো তাই। প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের যদি কনভিন্স না করা যায় সাধারণ মানুষকে,
তার থেকে বড় ব্যর্থতা কিন্তু কিচ্ছু নেই। সাধারণ মানুষ তুমি এক্ষুনি গণভোট করাও, বেশিরভাগ মানুষ কিন্তু এটাই বলছেন যে ও একা দোষী নয়। দেখো, আদালতের চোখে, যুক্তির চোখে যা তথ্য প্রমাণ পড়েছে সমস্ত কিছু এক জায়গা করলে বিচারক বলছেন সঞ্জয়ই দোষী এবং তিনিই দোষী। মানে ডাইরেক্ট ঘটনা ঘটানোর ক্ষেত্রে আর কেউ ছিলেন না। শাসক দল আজকে এত কথা বলছে, তাহলে 14ই আগস্টের রাতটা মনে করিয়ে দিতে হয়। সেই পুলিশ আপনার ছিল, সেই হাসপাতাল আপনার ছিল। 14ই আগস্ট রাতে 9 তারিখের ঘটনা, 14ই আগস্টের রাতে আপনি অত বড় একটা হাসপাতালকে আনসেফ করে রেখে দিলেন কেন? সেই প্রশ্নগুলো উঠবে না ফিরে ফিরে? শুধুই কোর্ট, মামলা, আদালত এইসব। সুতরাং দেখো, পরবর্তীকালে এই মামলা কোন দিকে মোল্ড নেয়, কোন দিকে ঘোরে, সেগুলো তো পরবর্তী ব্যাপার, সময়ের গর্ভে আমরা এখন থেকে কেউ ভবিষ্যৎ বক্তা নই, বলতে পারবো না। কিন্তু সাধারণ মানুষের হৃদয় সন্তুষ্ট হয়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সিএম, যেহেতু তার ভার্সন আমাদের কাছে এই মুহূর্তে এসছে, আমরা দেখালাম, প্রতিটি মা আজকে মনে হয় এই একই কথা বলবেন। তবে শাসক যখন বলবে তখন শাসককে সমালোচনাও হজম করতে হবে। তার কারণ রাজ্যটা আপনাদের শাসনাধীন এবং হাসপাতালটাও আপনাদের নেতৃত্বাধীন। তখন ঘটনাটা ঘটেছে। শুভজিৎ। রাজা, আমি তোমার কাছে আসছি, শুভজিৎ তোমার কাছেও আসছি। তবে এই মুহূর্তে আরও একবার দর্শকদের জানিয়ে রাখি, আদালতের পর্যবেক্ষণ এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম নয়। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, অন ডিউটি একজন চিকিৎসক, তিনি মানে তার ডিউটি আওয়ার্সের মধ্যে হাসপাতালে, সরকারি হাসপাতালে মারা গেলেন, তাকে ধর্ষণ করা হলো, খুন করা হলো। আদালতের পর্যবেক্ষণ যে এটা নাকি বিরলতম ঘটনা নয়। সুপ্রিয়, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, বহু মানুষ তোমার সঙ্গে রয়েছেন, তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া? আদালত চত্বরের ছবিটা এই মুহূর্তে কেমন? দেখো, আদালত চত্বরের বাইরে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, কারণ শিয়ালদা স্টেশন চত্বর এবং পাশেই শিয়ালদা কোর্ট, বহু মানুষের এখান থেকে নিত্য যাতায়াত, নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা অধীর অপেক্ষায় ছিলেন আজকের এই রায় শোনার জন্যে। অর্থাৎ সঞ্জয় রায় তিলোত্তমার খুন এবং ধর্ষণের মামলাতে তার কি শাস্তি নির্ধারিত হয়, বা যাবজ্জীবন কারাদণ্ড নাকি তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। কিন্তু সেক্ষেত্রে কিছু সময় আগেই এই শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজিএম অনির্বাণ দাস তিনি কিন্তু তাকে যাবজ্জীবন সাজা শুনিয়েছেন। এবং সেক্ষেত্রে তুমি যেটা বলছিলে যে বিরলতম নয়, সিবিআইয়ের তরফ থেকে বারবার, আজকেও কিন্তু সাজা ঘোষণার আগে প্রথম যখন শুনানি পর্ব শুরু হয়, সেই সময় সিবিআইয়ের তরফের যারা আইনজীবীরা ছিলেন তারা কিন্তু জোরালো সওয়াল করেন এবং বিচারকের দৃষ্টি আকর্ষণ করে তারা যে মরিয়া চেষ্টা করেছেন যে সঞ্জয় রায়ের যাতে সবথেকে সর্বোচ্চ সাজা হয়, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা হয়, এবং সেই বিষয়টা তুলে ধরার ক্ষেত্রে তারা কিন্তু এই ঘটনাকে, অন ডিউটি একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তাকে যে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের, আমি তোমার কাছে আসছি, আমার সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে যাবজ্জীবন কারাদণ্ড শোনানো হয়েছে যে সঞ্জয় রায়কে, সেই সঞ্জয় রায়ের দিদি, তিনি কি বলছেন TV9 বাংলায়, তার প্রথম প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। বিচারক যেটা ঠিক মনে করবে উনি তো সেটাই করবেন। আর এইটা তো ফার্স্ট ডে থেকেই ঠিক হয়েছিল, একজনই দোষী, একজনকেই দেখানো হলো, আর তো কেউ সামনে আসলো না। যদি একজনের পক্ষে সম্ভব না, তাহলে এর পিছনে অনেক কেউ আছে। ও দোষী, ওকে শাস্তি পেতে ঠিক আছে, কিন্তু ওর পিছনে একটা থাকলেও তো শাস্তি পাওয়া দরকার না। আপনাদের শোনালাম সঞ্জয় রায়, তার দিদির প্রথম প্রতিক্রিয়া। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। শিয়ালদা আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, তাই ফাঁসি নয়, দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড বা আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানাও নির্দেশ দিয়েছে আদালত। অনাদায়ে আরও 5 বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের জানাচ্ছে TV9 বাংলা। একদম শুরু থেকে যে ঘটনার, যে নির্দেশের লাইভ আপডেট আপনাদের প্রত্যেকের মুহূর্তে জানাচ্ছে। মৃত্যুদণ্ড নয়, তিলোত্তম ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা কথা ঘোষণা করেছে শিয়ালদা আদালত। এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক কৌশিক চাকি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিকবাবু, আদালতের এই নির্দেশ, সেই নির্দেশের পর আপনার কি প্রতিক্রিয়া, এবং শুধু আপনার নয়, এই যে চিকিৎসক ফ্র্যাটার্নিটি, তারাই বা কি মনে করছে? দেখুন, সবেমাত্র রায় ঘোষিত হয়েছে। প্রায় বিগত 5.5 মাস ধরে আমরা এই রায়ের দিকে তাকিয়েছিলাম এবং সেখানে আমরা শুনতে পেলাম, যদিও আমরা রায়টা এখনো হাতে পাইনি, জাজমেন্টটা হাতে পেলে আরো বিশদে বলতে পারবো, উকিলদের সঙ্গে পরামর্শ করে, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে। কিন্তু যে মৃত্যুর পরে শুধু একটি হিয়ারিং এর পরেই কলকাতা হাইকোর্ট সিবিআই কে
তার তদন্তভার স্থানান্তরিত করে, মানে এবং এপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট সুমোটো যে মামলার শুনানি করে, সেই মামলার চলাকালীন যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে যে অন্যান্য বিচারপতিরা ছিল, তারা বলে যে চমকে দেওয়ার মতো ঘটনা, তাদের 30 বছরের কর্মজীবন দ্বারা এরকম ঘটনা দেখেনি। সেই ঘটনা যে কি করে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম না হয়, সেটা কিন্তু আমরা সকলেই আশ্চর্য। ডক্টর চাকি, আমি শুভজিৎ বলছি, আমি বাইরে আছি এই মুহূর্তে, শিয়ালদা কোর্টের বাইরেই আছি। আমজনতার সঙ্গে কথা হচ্ছিল, বা একটু যারা আইন কানুন নিয়ে ওয়াকিবহল তাদের অনেকের সঙ্গেই কথা হচ্ছিল। অনেকে প্রশ্ন তুললেন ভিসেরা রিপোর্ট আসার আগে ট্রায়ালটা শুরু হয় কি করে। সরাসরি আপনি চিকিৎসক, আপনার কাছে প্রশ্ন, এই ধরনের তদন্তের ক্ষেত্রে যেখানে কোনো রকম প্রত্যক্ষদর্শী নেই, পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তদন্ত করতে হয়, ভিসেরা রিপোর্ট এই ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ভিসেরা রিপোর্ট, তারপরে হচ্ছিল ওনার যে স্টমাকের মধ্যে মানে পাকস্থলীতে যে মানে খাদ্যের অংশটুকু পাওয়া গেছিল তার রিপোর্ট, সেইগুলো থেকে কিন্তু মৃত্যুর সময় এবং আরো কিছু আনুষঙ্গিক জিনিসপত্র জানা যায়। আমরা অলরেডি জানি যে ডিএনএ রিপোর্টে বেশ কিছু ব্যক্তির, অন্যান্য ব্যক্তির তাদের ডিএনএ পাওয়া গেছে, একজন মহিলা এবং তাছাড়াও মানে অন্যান্য 2-3 ব্যক্তির পাওয়া গেছে। সিএফএসএল এর রিপোর্টে মানে আনডিসক্রাইবড ক্রাইম সিন, মানে এবং তাছাড়াও পরতে প্রচুর দলত কিন্তু আমরা এটার মধ্যে দেখতে পেয়েছি, যেই নিয়ে এই অভয়া বা তিলোত্তমার মা বাবা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। খুব তাড়াতাড়ি সেখানে শুনানি হবে এবং আশা করছি যে এই বিচারই শেষ নয়, আমরা আগামী দিনে সম্পূর্ণ বিচার করে অভয়া বিচার পাবে, মানে এবং সঞ্জয় রায় যে অসংখ্য ধন্যবাদ ডক্টর চাকি, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সরাসরি চলে যাবে আমার সহকর্মী প্রসেনজিতের কাছে। প্রসেনজিতের সঙ্গে এই মুহূর্তে মাটিগাড়ার যে নাবালিকা, সেই নাবালিকার পরিবার রয়েছে। প্রসেনজিৎ, একটু তাদের সঙ্গে কথা বলে জানতে চাইবে প্লিজ, যে আজকে সঞ্জয় রায় ক্ষেত্রে আদালত যে সাজা শোনালো, সেই সাজা শোনার পর তাদের কি প্রতিক্রিয়া? একদম আমার সঙ্গে মা আছেন, সেই মা আছেন মাটিগাড়া নির্যাতিতার যে কিশোরী নাবালিকা যে ধর্ষিত হয়ে খুন হয়েছিল, এবং সেই ক্ষেত্রে কিন্তু মামলাটিকে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস আখ্যা দিয়ে ফাঁসির সাজা হয়েছিল আসামির, কিন্তু ফাঁসি এখনও কার্যকর হয়নি। আপনি আজকে সকাল থেকে টিভিতে চোখ রেখেছিলেন, বলছিলেন রায় শুনে সন্তুষ্ট তিলোত্তমার ক্ষেত্রে? না, এটা কেন এত বড় কাণ্ড হয়েছে, এটা যাবজ্জীবন না, একে ফাঁসি হইতে লাগছে, তাও সঙ্গে সঙ্গে। এত দিন পর এটা হয়েছে, এখন যাবজ্জীবন মানবে? তিলোত্তমার মা মানবে? আমি তো মানব না। আমার মেয়ের ক্ষেত্রে ফাঁসি বডিক হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেইটা হয় না। হাইকোর্টে কি হয়েছে হয় নাই আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই। আজকেই গেছিলাম আমি কমিশনার অফিস, ওইখানে থেকে আজকে জানতে পারলাম যে আজকে হাইকোর্টে একটা ছিল মেয়ের, আমার মেয়ের আজকে একটা ডেট ছিল। তাও আমরা জানলে পরে তো আমরা হাইকোর্টে যাইতাম খোঁজ নিতে। হ্যাঁ, আর আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমার মেয়ের কিচ্ছু না হইলে হাইকোর্টের থেকে আমি কিছু জানতে না পারলে আমি অনশনে থাকবো। তোমার বাবা মাকে কি বলবেন আজকে এই যে রায় হলো? আমি এইটাই বলতে চাই, এই নিয়ে আপনি সন্তুষ্টি থাকবেন না। কেন আপনি এত ডাক্তার, একজন কত কষ্ট করে ডাক্তার পড়াইছেন, ডাক্তার হয়েছিল, এর জন্যে কতজন লোক আছে ধর্ষণ করছে একজনকে, এখন যাবজ্জীবন, এটা মানবেন আপনি? একজনের কাজ ছিল, এটা একজনের কাজ ছিল না, কিন্তু আপনি মানতেই লাগবে না যে এইটা যাবজ্জীবন ওর হবে, ফাঁসি লাগবেই লাগবে। কি একে প্রত্যেক জনে ফাঁসি না দিলে পরে ওদের আর হৌসলা বাড়তে থাকবে, আমাদের মেয়ে মরতে থাকবে। আমরা মেয়ে জন্ম করার কার কাছে মারার জন্য, সেটা তো না। কেন মারতে দিব আমরা? এত সস্তা আমাদের মেয়ে, সেটা না। আমি চাই হাইকোর্টে আমার কেস তাড়াতাড়ি করতে। হাইকোর্ট না পারলে পরে আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যাব, নাইলে রাষ্ট্রপতির কাছে যাব, কার কাছে যাইতে লাগে ওইখানে যাব।
যখন পর্যন্ত আব্বাসের ফাঁসি লটকাবে না আমি অতব্দি শান্তিতে থাকবো না। না 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 আমি জোটা কাটবই না, ওকে ফাঁসি না হইলে পরে এই যে জোটা আমি কাটবো না। আমি এত সস্তায় এত ইজিতে আমার মেয়েকে যাইতে দিবই না, দিব না আমি। তোমার মা কেন যে চুপ আছে, এত বড় কাণ্ড করে ও এত আরামসে আছে কেন? খাইতে আছে না ও জেলে? আমার মেয়ে ওরা আছে নাকি এখন খাইতে আছে? আমার মেয়ে ওরা নাই, কেন ওকে খাইতে দিব আমরা কেন? সেই জন্য আমি বলি, সবাইকে বলি, এই TV9 জড়িয়েতে সবজন একমত হয় এই সব লোককে আমরা ধরতিতে পৃথিবীতে আর বাঁচতে দিতে হবে না। এদেরকে মারতে লাগে ফাঁসির, কিন্তু লগে লগে হইতে লাগছিল, এটা এত লেট হইল এইটাও আমি মানি। আর হাইকোর্টে আমার কেসের আর লেট হইলে আমি সত্যি বলছি এই TV9 জড়িয়েতে বলছি আমি অনশনে থাকবই, মার্চ মাস থেকে থাকবো। এইটা তুমি শুনছো, এই মা বলছেন তিলোত্তমার মায়ের পাশে আছেন, এই সাজা তিনি সন্তুষ্ট নন এবং তার মেয়ের ক্ষেত্রে যে মামলায় ফাঁসির সাজা হয়েছিল অভিযুক্ত দোষী সাব্যস্ত আব্বাসের, সেই সাজা এখনও কার্যকর হয়নি। সেক্ষেত্রেও লড়াই ছাড়ছেন না এই মা। তিনি বলছেন তিনি আরও 2 মাস দেখবেন, যদি ফাঁসির সাজা কার্যকর না হয় সেক্ষেত্রে তিনি অনশনে বসবেন এবং একই সঙ্গে শক্তি যোগাবেন তিলোত্তমার বাবা মাকেও। প্রসেনজিৎ, কেন্দ্রীয় সংস্থার যে তদন্ত নিয়ে বারবার তিলোত্তমার পরিবার, আম জনতা সকলে তার অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন সিবিআই ঠিকভাবে তদন্ত করেনি। তিলোত্তমার মা তো বলছেন যে আমরা সিবিআইকে বারবার ফোন করেছি, সিবিআই এর আইনজীবীরা, সিবিআই এর অফিসাররা ফোন পর্যন্ত ধরেন না। এক্ষেত্রে মাটিগাড়ার নির্যাতিতার মায়ের সঙ্গে তুমি রয়েছো, তার কাছ থেকে সিবিআই তদন্ত না রাজ্য পুলিশের তদন্ত কোনটা তার ক্ষেত্রে বেশি অ্যাকসেপ্টেড তার কাছে, যদি একবার জানতে চাও? দেখো, এই তিলোত্তমার মায়ের ক্ষেত্রে তারা যেটা বলছেন যে এই তদন্তটা পুলিশ প্রথমে করছিল, তারা অসন্তুষ্ট ছিলেন যে পুলিশ ঠিক করে এগোচ্ছে না, কেন্দ্রের কাছে গেল, সিবিআই তদন্ত করলো, কিন্তু এখন সেই মা বাবা বলছেন যে এই তদন্তে সিবিআই তাদের কথা শোনে না, তাদের ফোন ধরে না, তদন্ত ঠিক মতো এগোয়নি, যে কারণেই সঞ্জয়ের ফাঁসি হলো না। তো কার কাছে যাবেন আপনারা, সিবিআই না রাজ্য পুলিশ, বা কারটা বেশি অ্যাকসেপ্টেড বলে মনে হয়? আমি এইটা বলতে চাই, জুন জেলাতে আছে স্টেটে, ওখানকার পুলিশ নিজের দায়িত্ব বুঝতে লাগে। কিন্তু আমি এইটা বলতে চাই সবার পুলিশ খারাপ। এই ক্ষেত্রে আমি একটুকু ভাগ্যশালী নিজেকে আমি মানি কি মাটিগাড়ার পুলিশ, এসিবি, রাজেন স্যার সবজন, এখন গেছিলাম, আজকে গেছিলাম, কমিশনার স্যার, সিপি স্যার, সবে হচ্ছে না। হ্যাঁ, ওইটা হয় নাই, ওইটা অত দূরের। আমি কলকাতা দেখি নাই, আমি সত্যি বলি, আমি যাই নাই কোনো দিন, আমি অত বলতে পারবো না। কিন্তু আমি আমার মাটির গাড়ার পুলিশ সবাইকে, অসহায় বাবা মা তার মেয়ের যদি এই ধরনের পাশবিক মৃত্যু হয়, যাবে তো পুলিশের কাছে, সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের। সেই পুলিশ যদি অসহযোগিতা করে, বাবা মা যাবেন কোথায়? সেইটাই তো হইল, নিজের দায়িত্ব পুলিশে বুঝতে লাগে। আমরা কেন পুলিশ যেদের কিছু হয়েছে ঘটনা, সেই জন্য তো পুলিশের কাছে যায়, পুলিশের কাছে বা সিবিআই ওদের কাছে গেলে, যাওয়ার পরে আমাদের কোনো হয় না, তাইলে আমি যাব কোথায়? সেটা ওদের নিজের ডিউটি, ওরা নিজের টাকা, কোনো সরকারের টাকা নাই। আমি বলছি কোনো সরকারের টাকা, কার টাকা? ওদের, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা থেকে ওদের পেমেন্ট হয় কি নাই? আপনারা বলেন, আমাদের টাকা দিয়ে ওদের পেমেন্ট হয়। সেই জন্য ওরা পাবলিকের সার্ভিস করছে না, সেই জন্য ঠিক মতন করতে হবে। ওরা ঠিক মতন, যাতে পাবলিক খুশি হোক, পাবলিকের কোনো ভরসা ওদের জিতে নেন, সেই জন্য ওরা নিজের ডিউটি একদম পুরা ভালোভাবে করতে হবেই। না করলে পরে তো আমাদের পরে কি হবে ওরা এটা তো জানতে লাগে। আমি তো ছাড়বো না। কিন্তু তিলোত্তমার মা বাবা যে কেন চুপ আমি জানি না। আমি তো মাত্র আর 2 মাস দেখব, তারপরে আমি তো চুপ থাকবো না, আমি থাকবই না। কেন আমার একটা কোলের মেয়ে গেছে, আমি ছাড়বো না, এমনি ছাড়বো না। আমি বলছি একেবারে অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাটিগাড়ার নির্যাতিতার মায়ের সঙ্গে, তিনি যেমনটা জানালেন, তিনি তিলোত্তমার মাকে বললেন সাহস হারাবেন না, আপনি সাহস রাখুন।
এবার এই মুহূর্তে সরাসরি চলে যাব গুড়াপে, সেখানে আমার সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন। শর্মিষ্ঠার সঙ্গে রয়েছেন কয়েকদিন আগেই একেবারে যে ফাঁসির সাজা শোনানো সেই গুড়াপে নির্যাতিতা নাবালিকা তার মা রয়েছেন। সরাসরি শর্মিষ্ঠার কাছে চলে যাব। শর্মিষ্ঠা, আজকে রায় তার পরিবার কতটা সন্তুষ্ট, কি বলছেন তারা, সরাসরি শুনবো। একদম সরাসরি তাদের কাছেই চলে যাব, কারণ এই পরিবারও সেই দিন তিলোত্তমার ঘটনার পর তারা মোমবাতি হাতে পথে নেমেছিলেন, কিন্তু আজ তারা সকাল থেকে অপেক্ষা করছিলেন যে কি সাজা শোনানো হয়। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। আপনার মেয়ে সঠিক বিচার পেয়েছে, আপনি খুশি? একটু আগেই প্রতিক্রিয়ায় বলেন, এই সাজা শোনার পর আপনারা কি বলবেন? খুশি? না, এই সাজাতে খুশি না। এতদিন ধরে কেস ঝুলিয়ে রেখে কোর্টে তুলেছে, কোর্ট থেকে আজকে ঘোষণা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এটা ফাঁসি হলে ভালো হতো, ওনার বাবা মায়েরও ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো। যার জন্য পথে নেমেছিলেন, এবং সেই মেয়েটার ওই ঘটনা, মানে সেই কলকাতার ডাক্তার দিদি, আপনারা সেদিন বারবার বলেছিলেন, এই ডাক্তার দিদি সঠিক বিচার পেল? তার বাবা মা সঠিক বিচার পেল না? তারা সঠিক বিচার পেল না। তার বিচারের দাবিতে আমরাও পথে নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। মেয়ে হারানোর যে কী কষ্ট আমরা জানি। তারপরে আমার সঙ্গে ওই ঘটনা ঘটে গেছে। তার বাবা মাও বিচার পেল না, আমরাও বিচার পেলাম না, কেউই বিচার পেলাম না। আমরা ব্যক্তিগতভাবে বিচার পেয়েছি, কিন্তু আমরা বলতে দিদির কথা বলছি, যে আমরা আন্দোলন করেছিলাম ওনার বিচারের জন্য, সেই বিচার আজকে পাওয়া গেল না। ডাক্তার দিদির বাবা সেই ক্রিটিসাইজের ক্ষমতা নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি, এই জাজমেন্টটা আমরা মনের কোণে মানতে পারলাম না। একজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে বাকি কাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করা হলো। একজনকে জেলের ভিতরে ঢুকিয়ে বাকি কত তোতা পাখিকে উড়িয়ে দেওয়া হলো। আমরা এই প্রশ্নগুলো করতে চাই। একজনকে খাঁচায় আপনি ঢোকাবেন, আর বাকিগুলোকে কি বাইরে বাঘ তৈরির জন্য ছেড়ে দেবেন? এটা আমরা মানব না। আমরা মনে করি এটা শুধুমাত্র একটা পাঠ হতে পারে, এটা একটা ধড় হতে পারে। আমরা শুধু ধড় নয়, মাথাও চাই, লেজও চাই, পুরো চাই। এই অন্যায় যে বা যারা করেছে, যে বা যারা এই অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যে বা যারা এই অন্যায়ে মদত দিয়েছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, ডিরেক্ট ভাবে ইনডিরেক্ট ভাবে সবাই সমান অপরাধী, কেউ ছাড়া পাবে না। আজকে আমার গলার আওয়াজ যার যার কানে পৌঁছাচ্ছে, কান খুলে শুনে রাখুন। একজন যদি রাস্তায় থাকে, সে আমাদের সাহস। আমরা এই রাস্তায় যুদ্ধ করছি, শুধু একটা ভয় নয়। পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে রোজ রোজ কেন ভয় তৈরি হবে? স্বাধীনতার ৭৫ বছর পরে এসেও এরকম অভয়ার মতো ঘটনা কেন আমাদের দেখতে হবে? প্রশাসন, আইন, আদালত, বিচার ব্যবস্থা আমাদেরকে উত্তর দিয়ে যান। আর কত অভয়া দেখলে, আর কত অভয়া দেখলে তারপর আমরা অভয়াদের জাস্টিস পাবো? এই উত্তরটা আমরা চাই। আমরা চাই এই সমাজে একটা অভয়া তৈরি যাতে না হয়। আমরা চাই যারা জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের জীবন কোনোভাবে নষ্ট না হয়। আমরা চাই যে মায়েরা, যে বোনেরা নিজেদের জীবনটাকে সন্তান, সন্ততি, ভাই, বোন, বাবা, দাদা তাদের জন্য উৎসর্গ করে দিয়ে বাড়ির কাজ করে, সামাজিক কাজ করে, চাকরি করে, পয়সা নিয়ে আসে, আবার বাচ্চা মানুষ করে, আবার ভাইকে সেবা করে, বাবাকে সেবা করে, সেই সমস্ত মায়েদেরকে অসম্মান করার জন্য রেপ এবং মার্ডারের পরে লাইফ ইমপ্রিজনমেন্ট করে দেওয়া, এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। একজন মানুষ হিসেবে এই জাজমেন্টটা আমরা মানছি না, মন থেকে মানলাম না। যে যেখানে আমার বিরুদ্ধে যেমন খুশি কেস করুন, গণতান্ত্রিক রাইট নিয়ে আমি বলছি, জাজকে ক্রিটিসাইজ নয়, জাজমেন্টকে ক্রিটিসাইজ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারটা এই শিয়ালদার বুক থেকে, শিয়ালদার মাটি থেকে আমরা ঘোষণা করে দিলাম। এই যে অভয়াদের বাঁচানোর, অভয়াদের যে সম্মান বাঁচানোর, অভয়াদের যে এই জায়গাটা বাঁচানোর, রেসপেক্ট বাঁচানোর যে যুদ্ধে অভয়ার বোনেরা, অভয়ার ভাইয়েরা, অভয়ার বাবারা, অভয়ার ছোট ছোট বন্ধুরা এই যুদ্ধে নেমেছিল, সেই যুদ্ধটা বিফলে আমরা যেতে দেব না। ছোট ছোট বাচ্চারা যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানে না, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস তারা বলে
উচ্চ কণ্ঠে গলা থেকে স্বর বার করেছিল। আমাদের সমাজে যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানি, এই মানেটা তাদেরকে বোঝাতে হবে। যারা উই ওয়ান্ট জাস্টিসের জায়গা বোঝে না, ব্যাচ নিয়ে ঘুরেছিল, তাদেরকে উই ওয়ান্ট জাস্টিস মানে কি সেটা বোঝাতে হবে। আর সেই বোঝার জায়গা থেকে আমরা যতটুকু জানি জীবনের শেষ রক্ত পর্যন্ত বুঝিয়ে যাব। তাতে যত রকমের শক্তি, পুলিশি পাওয়ার, আইনি পাওয়ার, যে কোনো পাওয়ার আমাদের কাছে যদি মাথার উপরে পাহাড় নামিয়ে দেওয়া হয়, আমরা ভয় পাওয়ার কেউ নয়, ভয় পাবো না। এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে। একটা অভয়াকে সম্মানহানি করে, একটা অভয়াকে মেরে, একটা অভয়াকে রেপ মার্ডার করে, এটা যদি আপনি বুঝিয়ে দিতে চান যে একজন অভয়া যদি এরকম ঘটনা ঘটতে পারে, সমাজে সমস্ত অভয়া ঘটনা ঘটানো খুব সহজ হয়ে যাবে। এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। বারবার বলছি, ঘটনার বিরুদ্ধে যেমন যুদ্ধ, মানসিকতার বিরুদ্ধে যেমন যুদ্ধ। কোন মানসিকতা থেকে এরকম অভয়া ঘটনা ঘটে, কোন মানসিকতা থেকে এরকম অভয়া ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদেরকে যারা এই ঘটনাকে সামনে আনার জন্য আন্দোলন করে, রাস্তায় থাকে, ত্যাগ দেয়, না ঘুমিয়ে না খেয়ে রাস্তায় পড়ে থাকে, তাদের উপরে দমন পীড়ন করার প্রচেষ্টা করা হয়। এই যে মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই যুদ্ধটা অনেক দীর্ঘ আছে, এই যুদ্ধটা লড়তে হবে। আর আমরা শপথ নিয়েছি, বারবার শপথ নিয়েছি, আজকে আবার বুক থেকে শপথ নিলাম, অভয়াদের সম্মান বাঁচানো, অভয়াদের বিচার পাওয়ানো, অভয়াদের নিজেদের জায়গায় মাথা উঁচু করে বাঁচানোর যে দায়িত্ব আমরা অভয়ার ভাই বোন বাবা মায়েরা নিয়েছি, এই দায়িত্বটা আমরা শেষ পর্যন্ত করে নিয়ে যাব। আজকের লোয়ার কোর্টের জাজমেন্টকে আমরা মানলাম না, ক্রিটিসাইজ করলাম। আমরা হায়ার কোর্টে যাব, আরো হায়ার কোর্টে যাব। আস্থা থেকে যুদ্ধ করা শুরু করেছি, আরো যুদ্ধ করব। এই ধরনের বিচারে ম্যাক্সিমাম জায়গায় আমরা যাব এবং এই যুদ্ধে আমরা জয়ী হব, এই আশা রেখে আমি আমার কথাটা শেষ করলাম।